আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর দেখা হলো। মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে আসলে ভিডিও করা হচ্ছিল না। আপনার যাবতীয় অনেক ব্যস্ততাই ছিল, পারিবারিক এবং অফিস রিলেটেড অনেক ব্যস্ততার কারণে নিয়মিত আর কি ভিডিওটা একটু ভাটা পড়ে গিয়েছিল। বাট নতুন একটা সিরিজ শুরু করব আমি। এটা হচ্ছে আমাদের সাত সাত পর্বের একটা সিরিজের প্রথম পর্বটা। তো এই পর্বে হতেছে আমরা বিসিএস লিখিত ইংরেজি নিয়ে আলোচনা করব। আমরা 7টা পর্বে 7টা সাবজেক্ট, ঠিক আছে, অ্যাকচুয়ালি 6টা সাবজেক্ট। আপনার ম্যাথ এবং মেন্টালকে একটা সাবজেক্ট হিসেবে ধরাই ভালো। সো এই টোটাল যে সাবজেক্টগুলো সেইটা নিয়ে আমরা আলোচনা করার পর সব শেষে আপনাদেরকে পরামর্শ এবং বুক লিস্ট দেবো। সাধারণত আমরা কি করি, বুক লিস্টটা আগে দেই, বা যেই ভিডিওর কাটতে বেশি সেটা আসলে আগে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে আমি যদি সবগুলো সাবজেক্ট নিয়ে আগে আলোচনা করে নিই, তাহলে আমার পক্ষে আর কি বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করা, আপনাদেরকে একটু পরামর্শ দেওয়া একটু আমার জন্য ইজি হবে। ঠিক আছে, তো আজকে প্রথম দিন, আজকে আমরা ইংরেজি নিয়ে আলাপ করব। সো আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে টোটাল যে 900 মার্কের আমাদের পরীক্ষা হয়, সেই 900 মার্কের ভিতর টার্গেট 600 আমরা ফিক্স করেছি। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি 600 যদি আমি টার্গেট নিয়ে পড়াশোনা করি, 600 কিন্তু খুবই ভালো মার্ক। ঠিক আছে, মানে আপনারা যদি বিসিএস এর লিখিত পরীক্ষার খাতাগুলো দেখেন, হয়তো টপ 20 বা এরকম 15 জন বা 20 জন আপনার 600 মার্ক পেতে পারে। 600, 610, 612, সর্বশেষ আপনার 41 বিসিএস এর খাতাগুলো কিন্তু এখন দিচ্ছে। তো ওখানে আপনারা দেখবেন যে সর্বোচ্চ 612 পাওয়া গিয়েছে। পুলিশে দ্বিতীয় হয়েছেন যে ভাই, তার লিখিত পরীক্ষার যে প্রশ্নপত্রটা মানে উত্তরপত্রটা ছিল, না কি বলে এটাকে, নাম্বার, মার্কশিট, সোজা হিসাব, মার্কশিটটা যেটা ছিল সেখানে 612 ছিল, সেটা এখন পর্যন্ত এবিসিএস এ হাইস্ট। ঠিক আছে, বিভিন্ন বিসিএস এ আপনি গিয়ে দেখবেন যে 600-র উপরে খুবই খুবই একটা মার্জিনাল একটা নাম্বার হয়তো থাকে। তো সেই জায়গা থেকে আমাদের টার্গেটটা 600 টার্গেট করা, যে আমরা এটাকে ফিক্স করলাম, এটাতেও আমরা খাটবো। এটা অবশ্যই অ্যাচিভেবল, এবং আমাদেরকে ওই টপ 10-20 জনের ভিতর যাওয়ার যদি টার্গেট না থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার অন্তত একটা দুইটা পরীক্ষা খারাপ হয়ে যায়। সবগুলো পরীক্ষা ভালো গেলে, আপনার প্ল্যান মতো গেলে আপনি 600 পাবেন। তো একটা দুইটা পরীক্ষা পা হরকাতে পারে, কোনো প্রশ্ন একটু উল্টাপাল্টা আসতে পারে, একটু কঠিন আসতে পারে, তো সেই জায়গা থেকে কিন্তু আপনার মার্কটা কিছুটা কমে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলতেছি যে টার্গেট করবেন কত, 600। আর আপনি যদি মোটামুটি 550 বা 560 এরকম একটা মার্ক রাখতে পারেন, আর ডিসেন্ট ভাইবা দিতে পারেন, হোপফুলি আপনার জেনারেল ক্যাডার আসার সম্ভাবনাটা প্রবল। ঠিক আছে, আমরা এখানে জেনারেল ক্যাডার নিয়েই কথা বলবো। টেকনিক্যাল ক্যাডার বা শিক্ষা ক্যাডার সেক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক এবং পোস্টের উপর ডিপেন্ড করে সেখানে অনেক কিছু চেঞ্জ হয়। সো আমাদের সব আলোচনা জেনারেল ক্যাডার ভিত্তিক থাকবে। আমরা শুরু করে দিই। সো প্রথমেই আমরা বিসিএস এর সিলেবাসটা সবার আগে বুঝতে হবে। বিসিএস এর যে টোটাল 900 মার্ক, এবং আপনাদের যদি বোথ থাকে সেক্ষেত্রে 1100 মার্ক, এই টোটাল যে সিলেবাসটা, সেটা আমরা সবার আগে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিব। আমাদের এখানে যদি গুগলে গিয়ে আপনারা সার্চ দেন যে বিসিএস রিটেন সিলেবাস, তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। এখন কথা বিসিএস রিটেন সিলেবাস কিন্তু পুরোটাই ইংরেজিতে দেওয়া। তো সেই জিনিসটা বাংলা ভার্সন কোথাও পাওয়া যায় না, অ্যাকচুয়ালি পিএসসি থেকে সে বাংলা ভার্সনটা দেয় নাই। বাট আমরা বাংলা করেছি, আমাদের ভিক্টরসের পক্ষ থেকে এটা বাংলা হয়েছে, এবং হোপফুলি সেটা আপনাদের সাথে আমরা শীঘ্রই শেয়ার করব। বিসিএস লিখিত সিলেবাস, ফুল সিলেবাস 900 মার্কের বাংলায়। ঠিক আছে, সো আমরা যদি দেখি, আমাদের বিসিএস সিলেবাসে বলা আছে যে দুইটা পার্ট হবে। লাইক পার্ট 1, পার্ট এ মার্কস 100, পার্ট বি হইতেছে মার্ক 100। সো 100 100 কত, 200 মার্কের পরীক্ষা, 200 মার্কস। সো 200 মার্কস আনসার করার জন্য আপনার সময় থাকে কতটুকু, আপনার সময় থাকে 4 আওয়ার্স। ঠিক আছে, সাধারণত বিশেষ পরীক্ষাগুলো সকাল 10টা থেকে শুরু হয়ে থাকে। ইংরেজি পরীক্ষাটা এক সময় 1 নম্বর পরীক্ষা ইংরেজি হতো, প্রথম পরীক্ষাটা ইংরেজি হতো, এখনো কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি 10টা থেকে 2টা পর্যন্ত, 10 PM টু 2 AM, এই সময়টার ভিতর 4 ঘন্টার ভিতর আপনাকে এই 200 মার্কস আনসার করতে হবে। ঠিক আছে, সো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনার টোটাল সময় বরাদ্দ কত, 240 মিনিট। ঠিক আছে, তো 240 মিনিটে আপনি 200 মার্ক আনসার করাটা ইজ টু ড্যাম ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের প্রথম যে পার্টটা রয়েছে সেটা রিডিং কম্প্রিহেনশন। আমরা যদি দেখি, রিডিং কম্প্রিহেনশনে আমাদেরকে সরাসরি বলাই আছে যে প্যাসেজ 30 মার্ক, এ নাম্বার অফ কোশ্চেন রিলেটেড টু গ্রামার অ্যান্ড ইউজেজ 30 মার্ক। সো এইখানে কিন্তু একটা ছোট্ট একটা যে বুঝার জিনিস আছে। ঠিক আছে, এটা 44 এবং 45-এর যখন আমি প্রশ্নপত্র বিশ্লেষণ করব, আপনারা মনে রাখেন আমাদের রিডিং কম্প্রিহেনশনে সেকেন্ড যে পার্টটা ছিল সেটা গ্রামার এবং ইউসেজের উপর 30 মার্কস। ঠিক আছে, আচ্ছা। So এরপরে আমাদের কি আসতেছে, এরপর আসতেছে আপনাদের সামারি। সামারি ওই যে প্যাসেজটা আপনাদেরকে দেওয়া থাকবে, সেই প্যাসেজটা আপনার 100 ওয়ার্ডের ভিতর নিয়ে আসা। সো 100 ওয়ার্ড অ্যাকচুয়ালি কত সেটা তো আপনি জানেন না, তাই না? সো আপনার লেখার সিস্টেম কি হবে আমি সামনে বলছি। আচ্ছা, সো এরপরে আপনাকে বলতেছে যে ইংলিশ নিউজ পেপারে প্রকাশযোগ্য বা প্রকাশ করার জন্য আপনাকে একটা
প্যাসেজ থেকে অবশ্যই একটা প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেটা একটা থিম থাকবে, সেই থিমের কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, সেই সমস্যা রিলেটেড হইতেছে বা সম্ভাবনা রিলেটেড কোনো একটা পত্রিকায় কলামে লেখার জন্য আপনাকে বলা হবে। সাধারণত সমস্যা রিলেটেডই থাকে, লাইক এনভায়রনমেন্ট কিছু একটা নিয়ে হচ্ছে বলা হলো, তো সেইটা নিয়ে হচ্ছে আপনি পত্রিকায় লিখবেন যে এই সমস্যাটা হচ্ছে, এটার উপর দৃষ্টি আকর্ষণ। তো সমস্যা ছাড়াও মাঝে মাঝে অন্য টাইপের এসে থাকে, আমরা যখন সলভ করবো তখন দেখবো। তো আপনারা খেয়াল করেন যে 30 মার্কস কি, 30 মার্কস হচ্ছে আপনার প্যাসেজ রিলেটেড, যেটাকে আমরা থিমেটিক বলি। ঠিক আছে, থিমেটিক প্রশ্ন কি জিনিস, আপনার হচ্ছে প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে হচ্ছে 10টা কোশ্চেন হচ্ছে আপনাকে বলবে, সেই 10টা কোশ্চেন আপনি প্যাসেজের ভিতর থেকে খুঁজে আনসার করবেন। ঠিক আছে, 30 মার্ক হচ্ছে আমাদের থিমেটিক। 30 মার্কে 30 মার্ক হচ্ছে আমাদের এখানে বলে দেওয়া আছে গ্রামার, খেয়াল করেন, গ্রামার এবং তার ইউসেজ। আর ফাইনালি হচ্ছে আপনার 20 মার্কস হচ্ছে সামারি, আর 20 মার্কস হচ্ছে আপনার লেটার টু এডিটর। এই হচ্ছে লাগে আপনার পার্টের 100 মার্ক, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পার্ট বি এর 100 মার্ক কি। পার্ট বি এর 100 মার্ক আমাকে প্রথমে বলে দিয়েছে যে কোনো একটা টপিকের উপর আমাকে 50 মার্কস, কোনো একটা টপিকের উপর 50 মার্কস, সেটাকে হচ্ছে আমার এসে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা, রচনা লিখতাম ছোটবেলা, ইংরেজিতে রচনা লিখতে হবে, সেখানে কত মার্ক? 50 মার্কস। আর এছাড়া হচ্ছে আপনার রয়েছে ট্রান্সলেশন, 25 25 50। একটা হচ্ছে আপনার ইংলিশ টু বেঙ্গলি, আর একটা থাকে হচ্ছে বাংলা টু ইংলিশ। সো এই 50 মার্ক হইতেছে রচনা, 50 মার্ক হচ্ছে আপনার ট্রান্সলেশন। এই 50 মার্কের ভিতর 25 এবং 25 দুইটা হচ্ছে আলাদা আলাদা ট্রান্সলেশন আসে। ঠিক আছে, তো এর ভিতরে কত? এর ভিতরে 100। এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা রচনায় আপনার মার্ক কত? 50 মার্কস, যেখানে একটা সিঙ্গেল পরীক্ষা আপনার 50 মার্কস থাকে। আপনার ম্যাথসে হচ্ছে 50 মার্কস থাকে, আর সেখানে একটা রচনায় 50 মার্ক থাকে। তো আমি মানুষকে যতটা হচ্ছে রচনা নিয়ে খাটতে দেখি, সেই তুলনায় আমি দেখি যে ম্যাথ বা অন্যান্য সাবজেক্টে অনেক বেশি শ্রম দেয়। ঠিক আছে, তো ওইখানে অনেক বেশি শ্রম দিয়ে হয়তো আপনি 5-7 মার্কের একটা গ্যাপ হচ্ছে বা 5-7 মার্কের একটা বুস্ট পেতে পারেন, বাট রচনা খারাপ লিখলে কিন্তু আপনি 10-12 এরকম পাবেন, আর রচনা ভালো লিখলে 35-36 ইভেন 40 পর্যন্ত পাওয়া যেতে পারে। সো এইখানে যদি 25-30 মার্ক আপনি এটাতে এফোর্ট দিয়ে আপনি এই জায়গাটাতে হচ্ছে ভালো করলে আপনি খুব ভালো একটা মার্ক পাবেন। আর এখানে হচ্ছে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন খুবই জরুরি। ট্রান্সলেশন এখানে খেয়াল করেন, এখানে আমি বললাম কত? 50 মার্ক। আবার বাংলাতে 15 মার্কের অনুবাদ আসে। সো 900 মার্কের সিলেবাসে 65 মার্কস আসে কিসে? 65 মার্কস আসে অনুবাদে। আর আমাদের এই টোটাল হচ্ছে এখানে 50 মার্কস। আর বাংলায় রচনা কত? বাংলায় রচনা হচ্ছে আপনার 40 মার্ক। সো এই যে 90 মার্ক কততে আসে? 900 মার্ক। অর্থাৎ 90 মার্ক মানে কি, একটা সিঙ্গেল লাইক একটা বিজ্ঞান পরীক্ষা বা একটা মনে করেন যে আন্তর্জাতিক পরীক্ষা, সেইটার সমপরিমাণ নাম্বার কিসে? রচনায়। সো এই জায়গাগুলো ভাই ধরতে হবে। এই জায়গাগুলো হচ্ছে আমি আস্তে আস্তে আপনাকে দেখাবো, এগুলো ফাইনাল ক্লাসের জন্য আলোচনা থাকলো যে এক্স্যাক্টলি 900-এর ভিতর 600টা কিভাবে পাবো। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে হচ্ছে আমরা প্রশ্নের যে প্যাটার্নটা সেটা যদি আমরা খেয়াল করি, যে পার্ট এ পার্ট বি মোটামুটি হচ্ছে আপনারা বুঝে গেছেন। ঠিক আছে, সো পার্ট এ পার্ট বির ক্ষেত্রে আপনি খেয়াল করেন যে এখানে কিছু বিষয় আছে। আপনাকে বলেছে কি ইউসেজ, ঠিক আছে, গ্রামার এবং ইউসেজ। কিন্তু সাধারণত গ্রামার এবং ইউসেজ আসে না, আপনার আসে কি ওয়ার্ড মিনিং, পার্ট অফ স্পিচ চেঞ্জ করা, আপনাকে হচ্ছে সেন্টেন্স মেকিং, অর্থাৎ হচ্ছে আপনাকে একটা ওয়ার্ড দিয়ে দিবে, সেই ওয়ার্ডটাকে হচ্ছে আপনি একটা সেন্টেন্স বানাবেন, বাক্য গঠন, সোজা হিসাব। সিনোনিম অথবা অ্যান্টোনিম আপনাকে বের করতে বলবে একটা প্যাসেজ থেকে যে কোনো 5টা ওয়ার্ড তুলে নিয়ে এসে আপনাকে বলবে এটা সিনোনিম বা অ্যান্টোনিম বের করো, এবং সেই সিনোনিম বা অ্যান্টোনিমের সাথে একটা একটা বাক্য ক্রিয়েট করে দাও। ঠিক আছে, তো এটা হচ্ছে লাগে আপনার সাধারণত এইখানে 30 মার্ক থাকে, 5-5 দুইটা, 10-10 দুইটা। এটা হচ্ছে কমন প্যাটার্ন। আপ টু আপনারা দেখবেন যে মোটামুটি 35-36-এ হচ্ছে প্যাটার্ন কিন্তু একটু ডিফারেন্ট ছিল, 37 থেকে একদম 44 পর্যন্ত সেম প্যাটার্নে সেম কোশ্চেন এসেছে, 45-এ গিয়ে কোশ্চেন চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন আপনাদের জন্য শুধুমাত্র এই জিনিসগুলো ফলো করা নিরাপদ না, আপনার এই 30 মার্কে ভালো করতে হলে গ্রামাটিক্যাল বিভিন্ন জিনিসপাতি আমরা পড়তে হবে। যেমন মনে করেন যে জয়নিং সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স জয়নিং এর ক্ষেত্রে আপনাকে হচ্ছে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বা তিনটা আলাদা আলাদা সেন্টেন্স দিয়ে দিবে, আপনাকে বলবে এটা একটা সেন্টেন্স এনে লেখো, এরকম করে 5টা থাকতে পারে। এরপরে স্প্লিট করা একটা প্যাসেজ দিয়ে দিবে, বা হচ্ছে একটা বড় বাক্য দিয়ে দিবে, বিশাল বড় বাক্য দিয়ে দিবে, সেই বাক্যটাকে হইতেছে আপনাকে 3টা বা 4টা বাক্যে আপনাকে বলবে স্প্লিট করেন। ঠিক আছে, যতটা বাক্য বলবে তত মার্ক হচ্ছে আপনার সেখানে আনসার মানে ইয়া থাকতে পারে, মার্কস হচ্ছে বরাদ্দ থাকতে পারে। এরর ফাইন্ডিং আপনাকে একটা প্যাসেজ দিয়ে দিবে বা কয়েকটা সেন্টেন্স দিয়ে দিবে, সেখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন এরর আছে, সেই এরর গুলো আপনাকে ঠিক করে বলবে যে রিরাইট করার জন্য। বুঝতে পারছে? আর এছাড়া হচ্ছে আপনার লিঙ্কার্স আছে। লিঙ্কার্স মানে হচ্ছে আপনার এক্স্যাক্টলি ওই জায়গাটাতে হচ্ছে কি বসাইলে হয়, লাইক হইতেছে আপনার উইদিন, বা মনে করেন যে মাঝখানে এন্ড বার তো হইতেছে সাধারণত হয় না, সাধারণত হচ্ছে আপনার ইয়া হয় ফার্দার মোর, মোর ওভার, এই টাইপের হচ্ছে কিছু লিঙ্কার্স হচ্ছে ইউজ করা নিয়ে আপনার কিন্তু কোশ্চেন এসে এটা 35-36 এসেছিল।
ঠিক আছে। আর ফাইনালি হতেছে আপনার আদার গ্রামাটিক্যাল প্রবলেমও কিন্তু আপনার এখানে খেয়াল রাখতে হবে। সো মানে বর্তমান 45-এর যে প্রশ্নটা আসছে সেখান থেকে হচ্ছে বলা যায় যে আপনার গতানুগতিক পড়াশোনা করা হবে না। মোটামুটি গ্রামার সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া না থাকলে হুট করে কি আসে বলা যায় না। যেহেতু আপনার সিলেবাসে বলা আছে, আপনি কিন্তু পিএসসি কে অনেকেই বলছে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিন্তু পিএসসির সিলেবাসে বলা আছে যে 30 মার্ক গ্রামার এবং তার ইউজেস থেকে নেওয়া হবে, এবং সেখান থেকে কিন্তু তারা সরেনি। ঠিক আছে, এটা খেয়াল করবেন, পিএসসি কিন্তু ওই জায়গাটাতে স্টিক ছিল। ঠিক আছে, ইভেন হচ্ছে এসে রাইটিং এর ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে, আমি দেখাচ্ছি। সো আমরা একটু বিগত বছরের কোশ্চেন গুলো হচ্ছে আমরা যদি দেখতে চাই যে লিখিত বিগত বছরের কোশ্চেন 35 থেকে 44-এর হচ্ছে কোশ্চেন গুলো কিরকম এসেছিল, আর ফাইনালি হচ্ছে আপনার 45-এ কিরকম কোশ্চেন এসেছে, এই দুইটা জিনিসটা আমরা আলোচনা করব। আমরা যদি 44তমটা দেখি সবার আগে, তো 44তম বিসিএস আমরা দেখব যে গতানুগতিক যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটি ফলো করা হয়েছে। 44 বিসিএস হোক বা যে কোনো বিসিএস হোক, প্রশ্নটা সাধারণত 4 পেজে থাকে। ঠিক আছে, আমি যদি একটু হচ্ছে আপনাদেরকে বার্সাই একটা ভিউ দেই, আপনার এই যে প্রথম পেজ থেকে প্যাসেজটা শুরু হয়। ঠিক আছে, প্যাসেজটা শেষ হয় কোথায় গিয়ে, আপনার দ্বিতীয় পেজের মাঝামাঝি থেকে একটু উপরে, ধরেন 1/3 অংশে গিয়ে আপনার প্যাসেজটা শেষ হয়। এরপরে আপনার 10টা কোশ্চেন থাকে। এরপরে হচ্ছে গ্রামাটিক্যাল বা ভোকাবুলারি রিলেটেড কোশ্চেনগুলো থাকে 30 মার্কের। এবং ফাইনালি হচ্ছে আপনার 6 এবং 7 নম্বরে সামারি এবং লেটার টু এডিটর থাকে। ঠিক আছে, পার্ট বিতে গিয়ে কি হয়, এই পুরো জিনিসটা কভার করে আপনার পার্টে মোটামুটি দেখা যায় কি 3 পেজ জুড়ে পার্ট এ থাকে, এবং চতুর্থ পেজে গিয়ে আপনি পার্ট বি পাবেন। সেখানে 3টা প্রশ্ন, এসে রাইটিং, ট্রান্সলেশন, আর আপনার ট্রান্সলেশন দুইটা, ই টু বি আর বি টু ই। ঠিক আছে, সো টোটাল হচ্ছে আপনার এখানে এই যে 200 মার্কের পরীক্ষা। ওকে, কিন্তু একটু টুইস্ট আছে, 45-এর যে রিটেনটা সেইটা কিন্তু একটু আবার ডিফারেন্ট হয়েছে। কোন কোন দিক দিয়ে ডিফারেন্ট হয়েছে সেই জায়গাটা আমি একটু দেখাই দেব। আচ্ছা, সো প্রথমেই দেখেন আপনাদের প্যাসেজ, যেটা প্যাসেজ মোটামুটি ঠিক আছে, প্যাসেজের সাইজও ঠিক আছে, ওটা কোনো সমস্যা না। সমস্যাটা হয়েছে কোন জায়গায়, যে 5x6 অর্থাৎ আপনার কোশ্চেন করেছে 6টা। সো প্রত্যেকটাতে 5 মার্ক করে আছে, প্রত্যেকটাতে 5 মার্ক করে আছে। সো এখানে কত, 30 মার্ক। ঠিক আছে, আর এইখানে দেখেন, এইখানে লাগে আপনার আগে 10টা কোশ্চেন আনসার করা লাগতো, রাইট? 10টা কোশ্চেন আনসার করা লাগতো, 3 মার্ক করে প্রত্যেকটাতে 30 মার্ক থাকতো। ঠিক আছে, তো এই জিনিসটাতে আপনার 45-এ কিন্তু চেঞ্জ চলে আসছে, এবং এটা কিন্তু আমরা 46-এও এক্সপেক্ট করতে পারি। সো এই জায়গাটায় ভালো করতে হলে যেটা আপনাদের বুঝতে হবে, যে প্যাসেজ রাইটিং এর একটা নিয়ম আছে। প্যাসেজ রাইটিং ম্যাক্সিমাম মানুষ যেভাবে লেখে, প্যাসেজের ভিতর উত্তরটা আছে, যা আছে ওইটা শুরু এনে বসায় দেয়, কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনাকে এলাবোরেট করতে হবে, আপনার হয়তো পুরো জিনিসটার উত্তর এক লাইনে দেওয়া সম্ভব, সেটাকে এলাবোরেটলি লিখতে হবে। যেহেতু আপনার এখানে 5 মার্ক, ওই ক্ষেত্রে 3 মার্ক, যে কোনো ভাবে আসতে পারে, 5 মার্কের প্রশ্নও আসতে পারে, 3 মার্কে আসতে পারে। সো আপনার দুই ভাবেই হইতেছে, যেমন হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকোটুরিজম, দুইটা বা তিনটা এইম আছে, টেক্সটে পাবেন। সো এতটুকু লিখলে আপনার হবে না, 1 বা 2 মার্ক পাবেন। 5-এর ভিতর 4 মার্ক পাওয়ার কিছু সিস্টেম আছে, প্যারাফ্রেজ করতে হয়, এরপর নিজের ভাষায় ঘুরিয়ে লিখতে হয়, অনেক অনেক টাইপের জিনিস আছে। ঠিক আছে, আমি যদি একটা একটা ছোট্ট আপনাদেরকে উদাহরণ দেখাই, আমাদের যে 45-এর যে লিখিত ব্যাচটা ছিল সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলোর উপর জোর দিয়েছিলাম। সো যে কারণে এটা আমাদের ফাইনাল মডেল টেস্টের খাতা, এটা আমার বান্ধবী আমার সাথেই কোচিং করেছিল, মানে আমার কাছেই কোচিং করেছিল, আবার সম্পর্কে আমার বান্ধবী, মানে অ্যাকচুয়ালি ব্যাচমেট। ঠিক আছে, মানে একসাথে ভার্সিটি আমরা পাশ করেছি। সো ওকে যে এই জিনিসগুলো হাতে কলমে শেখানো হয়েছে, যে প্যাসেজ অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়। সো এই যে দেখেন, এক একটা আনসারের সাইজ দেখেন, এটা কিন্তু তখনও কিন্তু আমাদের ছিল যে আমরা 3 মার্ক, কত মার্ক, 3 মার্ক। ঠিক আছে, সো এই যে দেখেন, এক একটা কোশ্চেনের আনসার মোটামুটি এই লেভেলে যাতে লিখতে পারে, হয়তো আপনার 2 বা 3 লাইন এটা লেখা যায়, এই লেভেলে যাতে লিখতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করেছিলাম। এবং এই ফলাফল তারা ভালো করছে কিভাবে, 5 মার্কের কোশ্চেন আসছে, সেখানে কিন্তু মোটামুটি আমরা এইভাবে লেখার কারণে 5 মার্কের জন্য এটা যথেষ্ট কম্পিটিটিভ একটা আনসার। ঠিক আছে, সো আপনারা বলতে পারেন ভাই হাতের লেখা স্লো, বা এত বেশি কিভাবে লেখে, যেমন ও ও দেখেন, ও হইতেছে অ্যাটলিস্ট কত 4 পেজ তো লিখছি, বা আরো বেশি, মোটামুটি 5 পেজ টোটাল আপনার এখানে হয়তো সে লিখেছে। ঠিক আছে, সো এই জিনিসগুলোর, বা 6 পেজ সে টোটাল হয়তো লিখেছে। সো এই জিনিসগুলো হইতেছে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে দ্রুত প্যাসেজ সলভ করতে হয়, এই জিনিসগুলোর টেকনিক আছে। সো এই টেকনিকগুলো না জানেন তাহলে অ্যাভারেজ আপনি 10-12 এরকম মার্ক পাবেন। আর যদি আপনি টেকনিকগুলো জানেন এবং অ্যাপ্লাই করতে পারেন, পরীক্ষা হলে মাথাও ঠান্ডা থাকে, সবকিছু ক্যাচ করলে 30-এ আমার কাছে মনে হয় 24 পাওয়া ভেরি পসিবল। ঠিক আছে, 22 থেকে 24 পাওয়া পসিবল। ঠিক আছে, অবশ্যই সেটার
পিছনে স্ট্র্যাটেজি আছে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে লাগা আপনার এটা গেল আমাদের প্রথম, যেটা প্রথম হচ্ছে কিন্তু আমার ডিফারেন্স হয়ে গেছে। আগে আমাদের 5 মার্ক 3 মার্কের কোশ্চেন আসছে, আমাদের 5 মার্কের কোশ্চেন আসতেছে। So আমাদের দুইভাবেই রেডি থাকতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাগা আপনাদের যেটা আমরা করাবো সেটা হতেছে আমাদের দেখা যাচ্ছে কি এখানে মেক সেন্টেন্স, সেটা হচ্ছে আগেও ছিল এখনো মেক সেন্টেন্স আছে। সো এটা এটা খুব বেশি সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে নতুন আসছে, আপনি খেয়াল করেন 3 নাম্বার কোশ্চেনটা আগে কি ছিল? 3 নাম্বার কোশ্চেনটা আগে ছিল যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনার পার্ট অফ স্পিচ দিয়ে রিপ্লেস করা। ঠিক আছে, মানে এই বক্সটা হচ্ছে আপনার এই যে দেখেন খেয়াল করেন, এখানেও কিছু সিস্টেম আছে। এখানে কি বলছে? ফিল ইন দা এমটি সেলস। এমটি সেল আপনাকে ফিল করতে বলেছে। আপনাদের অনেকেই এই উত্তরগুলো কিভাবে লেখেন, এই উত্তরগুলো হচ্ছে খুবই হচ্ছে আপনার গদবাঁধা, খুবই হচ্ছে আপনার গদবাঁধা ভাবে লেখেন, ঠিক আছে, বা হচ্ছে আপনার সরাসরি এবিসিডি দিয়ে হচ্ছে লিখে ফেলেন, কিন্তু এটা উচিত না। আপনাদের অবশ্যই এরকম যদি আসে অবশ্যই বক্স করতে হবে, কারণ আপনাকে বলেছি কি ফিল ইন দা এমটি বক্স। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ, সো এই ফিল ইন দ্য এমটি বক্স বক্স হচ্ছে আগে ছিল, কিন্তু এখন 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বলছে কি combine each group of sentence into a simple, compound or complex sentence as the context demand। আপনাকে কি 5 into 2 অর্থাৎ হচ্ছে লাগে আপনার এইখানে কম্বাইন করতে বলেছে। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার একটা ফুল স্টপ দেওয়া আছে, সো এই দুইটা সেন্টেন্সকে আপনাকে কম্বাইন করতে হবে। ঠিক আছে, সো কম্বাইন করতে হবে কিভাবে? যে হচ্ছে আপনার সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যেভাবে হচ্ছে কনটেক্সটটা যেভাবে সাজাইলে ভালো হয় সেইভাবে হচ্ছে আপনার দিতে হবে। আর সিমিলারলি হচ্ছে এই যে বিতেও সেম কথা, এগুলোকে হচ্ছে আপনার জয়েন করতে হবে। সো এই যে এখানে দেখেন আপনার হচ্ছে এখানে ফুল স্টপ আছে, সো এই দুইটাকে হচ্ছে যতটা সুন্দরভাবে জয়েন করা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এটার উপরে দেখেন প্রত্যেকটা হচ্ছে 5 মার্ক করে, এখানে কিন্তু 10 মার্ক। এটা কিন্তু আগে ছিল না, আগের কোনো বিসিএসি এটা আসে নাই। 35 36 এই জিনিসটা ছিল হচ্ছে আপনার জয়নিং সেন্টেন্স ছিল, সেটা হচ্ছে 5টা এরকম এ বি সি ডি ছিল। তো সেখানে হচ্ছে আপনার একটা সেন্টেন্স কমা আর একটা সেন্টেন্স ছোট ছোট, সেটার ভিতরে জাস্ট সিম্পলি যে আমরা নর্মাল লিঙ্কার্স ইউজ করি, লিঙ্কার্স হচ্ছে বসানো ছিল। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি টু ডিফারেন্ট ভাবে চাইছে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, এরপরে দেখেন এরপর হচ্ছে এরর ফাইন্ডিং এবং হইতেছে এটাকে রিরাইট করতে বলছে আপনাকে। ঠিক আছে, এরর কোথায় কি আছে আপনার এত কিছু ভালো লাগবে না, এই জিনিসটা আবার পুরা হইতেছে গ্রামাটিক্যালি কারেক্ট ভাবে আপনাকে রিরাইট করতে হবে। খুবই 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 সময় উপযোগী একটা জিনিস, কারণ হচ্ছে আপনাকে সার্ভিসে গেলে প্রচুর পরিমাণে এরকম নথিপত্র ঘাটাঘাটি করতে হবে। আপনার অধস্তনরা হইতেছে আপনার কাছে কেস নিয়ে আসবে, অ্যাকচুয়ালি এগুলোকে কেস বলা হয় বা নোটিং বলা হয়। তো ওইখানে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ভুল ধরতে হতে পারে, এবং সেটা হচ্ছে আপনার ভাষায় রিরাইট করতে হতে পারে, বা প্রিভিয়াস কোনো একটা হচ্ছে এটা নিয়ে কাজ করা আছে, কাছাকাছি একটা কেস, সেটাকে রিরাইট করা লাগতে পারে। সো এই জিনিসগুলোর জন্য কিন্তু এটা খুবই জরুরি। সো এই জিনিসটা খুবই একটা ভালো একটা ডিসিশন আমি মনে করি। সো এখানে দেখেন আপনার এই প্যাসেজের ভিতর কিছু কিছু জায়গায় এরর আছে, এবং এই এরর গুলো যদি আমার বের করতে হয় তাহলে আমার মানে একদম হচ্ছে ফুল গ্রামাটিক্যাল জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। গ্রামাটিক্যাল আমার বলতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে, আমার এখানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস হতে পারে, আমার এখানে সেন্টেন্সের স্ট্রাকচার রিলেটেড অনেক কিছু হতে পারে, কোন জায়গায় ক্লজ রিলেটেড অনেক কিছু হতে পারে। সো এই জিনিসগুলো যদি আপনার না হয়, এই জিনিসগুলো যদি আপনি না ভালো বোঝেন, তাহলে কিন্তু এই 10 মার্কের ভিতরে একটা পুর মার্ক আপনি ক্যারি করবেন। ঠিক আছে, এবং ফাইনালি হচ্ছে আপনার এসেছে কি, ফাইনালি হইতেছে আপনাকে দেখেন আগে হইতেছে আসতো আপনার জাস্ট সামারি, এখন আপনাকে বলছে কি সুইটেবল টাইটেল সহ যোগ করার জন্য। ঠিক আছে, তো আপনি দেখেন এখানে বলছে কি মেইন আইডিয়া অফ দা অ্যাবাভ টেক্সট, অ্যাড ইউর কমেন্টস। আপনাকে টেক্সটের মেইন আইডিয়াটা লিখতে হবে, সেই সেই টেক্সটটা নিয়ে হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে, এবং ফাইনালি হইতেছে হচ্ছে আপনার 3 মার্ক দেওয়া হবে কিসে, সুইটেবল টাইটেলে। কিন্তু এই জিনিসটা কিন্তু আগে সুইটেবল টাইটেল কিন্তু আগেও ছিল, কোথায় আসতো, এই যে আপনার হইতেছে এই এইখানে হইতেছে 10 নাম্বার, এটা 44-এ আসে নাই। আপনি দেখবেন যে 43 পর্যন্ত, ঠিক আছে, 35 থেকে 43 পর্যন্ত এখানে 10 নাম্বার কোশ্চেনটা বাধা ছিল একদম, যে হচ্ছে টাইটেল দেওয়া, এখানে 3 মার্ক থাকতো। সেই 3 মার্কটা এখন কোথায় নিয়ে আসছে, সামারের ভিতর আলাদা করে 3 মার্ক নিয়ে আসছে, এবং এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছে যে মেইন আইডিয়ার পাশাপাশি আপনাকে কমেন্ট করা। ঠিক আছে, যে এটা থেকে আপনি কি শিখলেন বা আমাদের কি করা উচিত, এই টাইপের হচ্ছে কমেন্ট টাইপের হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে, সেটার উপর আবার 7 মার্ক। আচ্ছা, সো ফাইনালি হইতেছে আপনার কি আসছে, ফাইনালি আসছে হচ্ছে একটা, এই প্যাসেজটা ছিল হচ্ছে ইকো ট্যুরিজম নিয়ে। সো ইকো ট্যুরিজমের হইতেছে প্রসপেক্টস নিয়ে আসছে, অর্থাৎ আমি আগেও বলেছিলাম চ্যালেঞ্জেস অথবা প্রসপেক্টস এগুলো টাইপের হইতেছে সবসময় লিখতে হয়। আমাদের 44-এ কি এসেছিল, 44-এও সিমিলার টাইপের জিনিস হয়তো এসেছে। ঠিক আছে, তো বিশ্লেষণ আমরা পরে করব। এবং আমাদের আপনি 44-এর সাথে 45-এর একটা মেজর ডিফারেন্স, 1 নাম্বার ডিফারেন্স আমি মনে করি এই জিনিসটা, এসে রাইটিং। ঠিক আছে, সো এসে রাইটিং যদি আপনি দেখেন 1000 ওয়ার্ডসের ভিতর বলে, সো 1000 ওয়ার্ডস যদি লেখেন
ম্যাক্সিমাম 4.5 পেজ হয়। সো 4.5 পেজ রচনা লেখা আপনি নাম্বার পাবেন না। আপনাকে অবশ্যই হইতেছে 9 থেকে 10 পেজ লিস্ট, অ্যাট লিস্ট 9 থেকে 10 পেজ আপনাকে টার্গেট করতে হয় 50 মার্কসের জন্য। এবং হইতেছে আপনার 45, কিন্তু এখানে দেখেন আপনাকে 3টা অপশন দিয়েছে, 3টা অপশন থেকে যে কোনো একটা লিখলে আপনি 50 মার্কস পাবেন। এবং অপশন 3টা কিরকম, আপনার হচ্ছে 3 টাইপের। একটা হচ্ছে আপনার স্বাধীনতা রিলেটেড, মানে আমাদের জাতীয় বিষয়গুলি রিলেটেড। একটা আসছে হচ্ছে আপনার সাম্প্রতিক কন্টেম্পোরারি ইস্যুস থেকে। আর একটা আসে একটু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট জিনিস হইতেছে আজীবন বিসিএস রচনায় আপনি একটা না একটা পাবেন। আমি পরে এগুলো ব্যাখ্যা করতেছি। তো এই যে জিনিসগুলো আপনার 3টা থেকে একটা রচনা দিতে হবে, কিন্তু হচ্ছে আমাদের এইখানে কি আসছে, এখানে দেখেন এখানে 25 × 2 50। এই জিনিসটা অনেকে খেয়াল করে নাই। অনেকে কি করছে, আমাদের তো নর্মালি 3টা থেকে একটা দিতে হয় তাই না, এবার 2টা থেকে একটা দিতে হবে, আরে সমস্যা নাই। রোহিঙ্গা রোহিঙ্গা প্রবলেম, ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, রোহিঙ্গা নাগার্নো কারাবাগ আছে, ওখানে রাশিয়া ইউক্রেন আছে, আর টার্কির হচ্ছে কুর্দিশ কিছু কমিউনিটি আছে। তো এই জিনিসগুলো নিয়ে আসছে, সেগুলো তো আমরা ইন্টারন্যাশনাল পড়ছি, তো ব্যাস এটা দাগাই দিয়ে আসি। আর একটা কি আসছে, অটোবায়োগ্রাফি হবে ক্রিপলড ফ্রিডম ফাইটার। আর এটা কি, এটা তো বুঝি না। তো এটা কিন্তু অনেকে আনসারই করেনি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি বলছে, রাইট এসেস, এই একটা এস সম্পর্ক বদলে দিয়েছে একটি বলকে, জাস্ট একটা এস। অর্থাৎ হচ্ছে আপনাকে দুইটা এখানে আনসার করতে হবে, এবং এখানে 25 × 2 = 50 মার্ক এটা ক্যারি করতেছে। ঠিক আছে, অর্থাৎ এটাতে হচ্ছে আপনার 25 মার্ক, এটাতে হচ্ছে আপনার 25 মার্ক। দ্যাট মিনস কি, এখানে হচ্ছে আপনার অ্যাটলিস্ট হচ্ছে 5 পেজের রচনা হচ্ছে আপনার এখানে লেখা, মোটামুটি হচ্ছে 5 পেজের নিচে লেখা আর কি উচিত না। ঠিক আছে, তো এই গেল হইতেছে আমার, দেখেন ওই 50 মার্কস আর এই 50 মার্কস আকাশ পাতাল তফাৎ। ওইটাতে মনে করেন যে একটা সিঙ্গেল এসে আপনি যা মন চায় তা যতক্ষণ ধরে খুশি লিখতেছেন, আপনাকে কিন্তু মেইন আইডিয়াতে স্টিক থাকার একটা সুবিধা আছে। কিন্তু ওইটা কিন্তু এই ক্ষেত্রে না, এক্ষেত্রে আলাদা আলাদা দুটো রচনা আলাদা আলাদা ভাবে শুরু করতে হবে, আলাদা আলাদা ভাবে থিঙ্ক করতে হবে, আলাদা আলাদা ভাবে কনক্লুশন টানতে হবে। তো এইটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং যেটা বলেছিলাম একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি, যেটা সেটা সাধারণত কেউই আনসার করে না। লাইক এই যে রোল অফ দ্য মিউজিক, রোল অফ মিউজিক ইন সোসাইটি, এটা হচ্ছে অনেক টাইপের আসতে পারে, আমি দেখাবো। তো ওই জিনিসটা কিন্তু হচ্ছে দেখেন, এখানে কিন্তু এই যে অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার, এটা কিন্তু হচ্ছে একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের। এখানে খেয়াল করেন আরো ভেজাল আছে। অটোবায়োগ্রাফি এই কথাটা মানে বুঝতে হবে, মানে আপনি ফার্স্ট পার্সনে এই জিনিসটা লিখতে হবে, অর্থাৎ আই। অটোবায়োগ্রাফি মানে কি, আপনাকে নিজেকে একজন যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা চিন্তা করে আপনাকে ফার্স্ট পার্সনে ফুল রচনাটা লিখতে হবে। কথা বুঝতে পারছি আমি? সেখানে অনেকে হয়তো লিখছে, অনেকে বুঝছে তারা কি করছে, তারা হইতেছে যে ইনি একজন মুক্তিযোদ্ধা, আমার গ্রামে ছিলেন, তাকে দেখেছি, এই সেই দিয়ে আসছে। কিন্তু এখানে কি চাইছে, অটোবায়োগ্রাফি চাইছে। ঠিক আছে, জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কি আছে, ট্রান্সলেশন আজীবন আসে, ট্রান্সলেশন 25 মার্ক 25 মার্ক, এখানে খুব বেশি পার্থক্য হয় না। সো এইভাবে কিন্তু আমাদের 44 থেকে, অর্থাৎ আগের বিসিএস গুলো থেকে 45 বিসিএসটা অনেকাংশে ডিফারেন্ট এসেছে। আমরা 46-এও কিন্তু এই ধারাটা কন্টিনিউ থাকবে বলে আমার মনে হচ্ছে। সো এখন যেহেতু আমরা বিগত প্রশ্ন একটা লিখিত বিশ্লেষণ করে ফেললাম, এখন আসেন দেখি, ঠিক আছে, লেটস সি, আসেন আমরা দেখি যে কিভাবে হচ্ছে আমাদের প্রিপারেশনটা নিতে হয়, বা মানে অ্যাকচুয়ালি হতেছে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আমি বুঝাচ্ছি। যেমন প্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হইতেছে হচ্ছে আমার প্যাসেজ। ঠিক আছে, প্যাসেজের হচ্ছে থিমেটিক 30 মার্কস, প্লাস হচ্ছে আমার গ্রামাটিক্যাল 30 মার্ক, প্লাস হচ্ছে 20 + 20, এই দুইটা টোটাল 100 মার্কের যে প্যাসেজটা আসে, প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই প্যাসেজটা আপনারা জানেন কিনা, এই প্যাসেজগুলোর সোর্স আছে। এই প্যাসেজগুলো এরকম না যে স্যাররা বসে বসে পুরো প্যাসেজটা লিখেছে, এরকম সম্ভাবনা খুবই কম। সেটা কোনো না কোনো একটা সোর্স থেকে নেওয়া হবে। যেমন আপনি দেখেন 45 কি এসেছে টপিকটা, ইকো ট্যুরিজম। এই জিনিসগুলো হয়তো আপনারা কোথাও পাননি, আপনি হয়তো অনেক মানে মোর দেন 10,000 টাকা দিয়ে কোনো একটা রিটেন কোচিং এ ভর্তি হয়েছেন, বাট আমার মনে হয় না এভাবে কেউ অ্যানালাইসিস করে দেখাবে। ইভেন হচ্ছে বিবিএডি তেও আপনারা 5-6 হাজার টাকার কোচিং এ ভর্তি হয়েছেন, বাট আমার যে ভিডিওগুলো ছিল আমি মনে করি ওখানে আমি যতটা পারি তথ্য এবং আমার অ্যানালিসিস গুলো দেখানোর চেষ্টা করেছি। সো এখানেও আমি জিনিসগুলো আগামী 7টা পর্ব ধরে আমি এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবো। সো হোপফুলি সবাই এটা ফলো করবেন। আর রিসেন্টলি হচ্ছে আমি দেখতেছি প্রচুর পরিমাণে কপিরাইট ভায়োলেন্স, কমেন্টে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট, এগুলো আগে ছিল না। আমার আমার সাবস্ক্রাইবার যখন ছিল মোটামুটি 10 এরকম ছিল, তখন এগুলো ছিল না। সো যত দিন বাড়তেছে হেটার বাড়তেছে বা পিছনে লাগার একটা সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের একটু হচ্ছে হেল্প চাবো, যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কমেন্ট বা কোনো ক্ষেত্রে যদি আপনারা যদি ওই যে বা লাইক বা হচ্ছে এই জিনিসগুলো যদি আপনাদের মানে ভিডিওতে যেটা সাপোর্ট যেটা বলে ওইটা, আমি তো অ্যাকচুয়ালি ইউটিউবার না, ওই সাপোর্ট গুলো যদি আপনারা দেন, এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টটার হচ্ছে সিকিউরিটির জন্য ভালো। তাহলে মনে করেন যে যে ক্লেম টেম আসে এগুলো আমি মনে করি যে কিছুটা হলেও তারা টাকা দেবে। বা হচ্ছে একটা বাজে কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট করলো, সেখানে হচ্ছে আপনার রিপ্লাই দিয়ে দেবেন, আমি তো সাধারণত থাকি না বা এগুলো ফলো করে না খুব বেশি। সো এইটুকু যদি হেল্প করতে পারেন, আমি হোপফুলি
যতদিন হচ্ছে আমার পক্ষে সম্ভব আমি এই যে ব্যাকআপগুলো দিতে পারবো, কারণ আমার পেজ কিন্তু মাঝখানে হচ্ছে নাই হয়ে গেছিল, পেজ আমার ব্যাক করানো লাগছে। সো এরকম যদি ইউটিউব বা ফেসবুক বারবার যেতে থাকে, আমার বেশ ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে আমার খরচ হয়ে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে মোটামুটি আমার শখের জন্য করা। সো এই জায়গাগুলো হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন, চেষ্টা করবেন এগুলো হচ্ছে আরেকটু প্রচার প্রসারের জন্য। আর যতটা সম্ভব সাপোর্ট দেওয়া যায় কমেন্ট করে বা হোয়াট এভার, লাইক দিয়ে, হোয়াট এভার আপনাদের যতটুকু আপনারা ইয়া করতে পারেন, এটা এটা আসলে ম্যান্ডেটরি না, বাট আমার কাছে মনে হয় এই চ্যানেলের বা ফেসবুক পেজগুলো সুরক্ষার জন্য এটা অনেকটাই দরকার, ঠিক আছে। যাই হোক, আমি যেটা কথা বলতেছিলাম, প্যাসেজ যেটা এসেছে প্রত্যেকটার সোর্স আমি খুঁজে বের করছি, আমি প্রত্যেকটা ইন্টারনেটে অ্যাভেলেবল প্রত্যেকটা, ঠিক আছে। যেমন 44-এ, 43-এ কি এসেছিল, সরি 45-এ কি এসেছিল, 45 এসেছিল আমার ইকো ট্যুরিজম, ঠিক আছে। ইকো ট্যুরিজম নিয়ে ফুল একটা প্যাসেজ এসেছিল। তার আগে এসেছিল ডিজিটাল ডিটক্স, এরপরে এসেছে আপনার কোভিড-19, নেক্সট হচ্ছে আপনার এর আগে ছিল ক্লাইমেট রিলেটেড, চাইল্ড লেবার, ক্লাস ডিফারেন্স, ঠিক আছে, সোসাইটিতে ক্লাস ডিফারেন্স নিয়ে একটা আসছিল, এবং এটা কিন্তু টাফেস্ট, ঠিক আছে, ইতিহাসের সব থেকে টাফেস্ট প্যাসেজের ভিতর একটা ছিল। আহ, অনেকের ভিতর একটা না, এটাই টাফেস্ট ছিল ধরতে পারেন আপনি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার লেদারের গুণাবলী নিয়ে আসছে, টলারেন্স নিয়ে আসছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে হচ্ছে 35 এসেছিল, ঠিক আছে। সো আপনার হইতেছে যেটা হয়েছে যে আপনার এখানে কিন্তু সোর্সগুলো আমি দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। ইকো ট্যুরিজম যেটা, এটা একটা পেপার, কোন একটা জার্নালের পেপার হইতেছে, এটা অ্যাভেলেবল। ইকো ট্যুরিজম অ্যানাদার ওয়ে টু সি দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ডিজিটাল ডিটক্স হচ্ছে কে দিছে, এই আপনার হইতেছে হাফ পোস্ট, একটা হচ্ছে আপনার ম্যাগাজিন, সেই ম্যাগাজিন থেকে কিন্তু আমার এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা নিয়েছে। নেচার ম্যাগাজিন থেকে কিন্তু যে আপনার কোভিড-19-এর যে প্রকোপটা সেটা হচ্ছে কন্ট্রোল, এবং কোভিড-19 ইন 2022 কন্ট্রোলিং দ্য প্যান্ডেমিক ইজ উইদিন আওয়ার গ্রাস্প, ঠিক আছে। সো এই যে নেচার ম্যাগাজিনের এটা থেকে কিন্তু আমাদের 43 এর হইতেছে এই প্যাসেজটা এসেছিল, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার থাউজেন্ড অফ সায়েন্টিস্ট, এই যে এটা হচ্ছে টিপিং পয়েন্ট ইমিনেন্ট, এটা কিন্তু আল জাজিরার একটা রিপোর্ট থেকে এসেছিল, ঠিক আছে। এরপর হচ্ছে চাইল্ড লেবার ইন বাংলাদেশ, এটা আইএলওর একটা রিপোর্ট, বাংলাদেশে চাইল্ড লেবারের বর্তমান অবস্থা নিয়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটা রিপোর্ট করেছিল, সেই রিপোর্টটার একাংশ কিন্তু এই 40 BCS চলে আসছে, ঠিক আছে। এরপরে ক্লাস ডিফারেন্স নিয়ে, এইটা আসলে একটু হচ্ছে আপনার ভেজালের জিনিস, আপনার এইটা হচ্ছে লেখাও অনেক আগে, ঠিক আছে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ক্লাস ডিফারেন্স বা রেসিজম নিয়ে লেখা, ওই সময় অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আই ক্যান্ট ব্রিথ, এরপরে হচ্ছে আপনার আরো কিছু মুভমেন্ট, ব্ল্যাক লাইভ ম্যাটার্স মুভমেন্ট, ওগুলো কিন্তু ওই সময় কন্টেম্পোরারি ছিল, তো সেই কারণে কিন্তু ওই জিনিসটা এসেছে। তো এখানে দেখেন, এটা হচ্ছে আপনার এই 1865 থেকে 1915 পর্যন্ত এই 50 ইয়ার্সে কি কি হইতেছে হচ্ছে আপনার ক্লাস ডিফারেন্স নিয়ে ঝামেলা হয়েছে বা এই সেই নিয়ে, এটা কিন্তু এসেছে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আইএলস এর বিভিন্ন বইয়ে আপনারা প্যাসেজ যদি আপনারা পড়ে থাকেন, আইএলস এর জন্য কেউ যদি পড়ে থাকেন, এটা কিন্তু মোটামুটি বেশ কমন একটা আইএলস এর প্যাসেজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার লেদার নিয়ে হচ্ছে মেকিং লেদার, এটা একটা ইন্ডিয়ান একটা জার্নাল এসেছিল, ইন্ডিয়ান জার্নাল অথবা হচ্ছে ইন্ডিয়ান কোনো একটা নিউজ পেপার, তো কোনো একটা, তাদের হচ্ছে লেদার ইন্ডাস্ট্রির একটা, মানে একটা হচ্ছে বিশাল বড় প্রতিবেদনের ছোট্ট একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছিল। 36-এ এসেছিল ভাইয়া টলারেন্স, এবং এইটা আরোটা, এইটা হইতেছে টাফেস্ট, এটা হলে এটা হয়তো সেকেন্ড পজিশনে থাকবে, অথবা এটা ফার্স্ট পজিশনে থাকবে। ফর 40, সরি কোথায় 38-এরটা হইতেছে হচ্ছে আপনার সেকেন্ড পজিশনে থাকবে, ঠিক আছে। টলারেন্স বাই ফস্টার, চিন্তা করেন আপনার নেটিভ আমেরিকান রাইটারের প্রবন্ধ, আপনি বাংলা প্রবন্ধ পড়তে যান, মোতায়ের হোসেন চৌধুরী, প্রমথ চৌধুরী, কিংবা মনে করেন যে আপনার আবুল মনসুর আহমেদ, তাদের প্রবন্ধ পড়তে গেলে তবে মাথা মাথা গরম হয়ে যায়। নেটিভ ইংলিশ রাইটারের আপনার ইয়া তুলে দিছে একদম সরাসরি তাদের, লাইক আপনারা পড়ছেন না ফ্রান্সিস বেকনের বিভিন্ন এসে, এরকম ফস্টার এরকম একটা এসে হইতেছে দ্য ইউজিং, দ্য আনসাং ভার্চু অফ টলারেন্স। সেই টলারেন্স নিয়ে হইতেছে তার লেখা, এটা পড়লে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে প্রচুর কঠিন, ওয়ার্ডের সিলেকশন কঠিন, বা ব্যাখ্যাগুলো যেগুলো দিছে এগুলোর ভিতর থেকে হচ্ছে মানে প্রশ্নের উত্তর বের করে আনা কঠিন, তাই না। তো এইটা খুবই টাফ ছিল। আর ফাইনালি হইতেছে হচ্ছে আমাদের 35 এসেছিল বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট, একটা ঢাকা ট্রিবিউনে, একদম রিসেন্ট ঘটনা ছিল, ঢাকা ট্রিবিউন পত্রিকা থেকে একদম সরাসরি নেওয়া হয়েছে। তো আপনারা খেয়াল করতেছেন প্রত্যেকটারই কিন্তু একটা না একটা মোটামুটি সোর্স রয়েছে। তো এখন কথা হচ্ছে ভাই, তাইলে কি আমরা এগুলো সবগুলো ফলো করব? আপনারা দেখবেন 10টা জিনিস 10টা জায়গা থেকে নিচ্ছে। So আমি যদি প্রশ্ন করতে চাই, আপনি কয়েক মিলিয়ন হইতেছে হচ্ছে আমার এরকম সুন্দর সুন্দর আর্টিকেল আছে যেখানে আমি প্রশ্ন করতে পারি, রাইট। সো আমরা কোনোভাবে এই জিনিসটা আমরা কমন ফেলতে পারবো না। আমরা কি করতে পারবো, আমরা এই টাইপের নেচার ম্যাগাজিন, আল জাজিরা, ইকোনমিস্ট ম্যাগাজিন, এরপর ওয়াল স্ট্রিট জার্নাল, আল জাজিরা, আল জাজিরা বললাম, এরকম কিছু হচ্ছে বিদেশি নিউজ পেপার হইতেছে আমরা ফলো করবো, এমন না যে আমরা সারাদিন এগুলোই পড়বো। আমরা একটু হইতেছে খোঁজাখুঁজি করে যে কিছু আসছে কিনা, বা হচ্ছে আমাদের যে কোর্স, সেই কোর্সে কিন্তু হইতেছে আমরা ওই যে ইকোনমিস্টের কিছু কিছু আর্টিকেল দিয়েছিলাম,
ঠিক আছে? So আমি আমি চেষ্টা করি, আমি পার্সোনালি টুকটাক পড়ার চেষ্টা করি। সো আমার কাছে যদি কোনটা ভালো লাগে আমি কিন্তু সপ্তাহে একটা করে প্যাসেজ এরকম হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি। মানে আমাদের আগের ব্যাচগুলোতে ছিল, নেক্সট যে ব্যাচটা আমাদের শুরু হতে যাচ্ছে সেখানেও থাকবে। ঠিক আছে? সো এই কাজগুলো আপনাদের করতে হবে। একটু বিদেশি পেপার পত্রিকা যদি আপনি না পড়েন, শুধুমাত্র আপনি দেশি পেপার পত্রিকা বা আপনার প্যাটার্নটাই আলাদা। আপনার ডেইলি স্টার দেখবেন যে অহেতুক একটু কঠিন করছে। এমন না যে নেটিভ আমেরিকানরা লিখছে। তারা অহেতুক হার্ড ভোকাবুলারি দিয়ে সেটা কঠিন করছে, সেটা কিন্তু আপনার প্যাটার্ন না। ওটার আগামাথা কিছুই বোঝানো না। ডেইলি স্টার যদি আপনারা পড়তে যান, ম্যাক্সিমাম আগামাথা বোঝাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে? সো ওই জায়গা থেকে ঢাকা ট্রিবিউন আছে, এশিয়ান এইজ আছে, এরপরে হচ্ছে লাগা আপনার কি বলে টিবিএস আছে, বা এই টাইপের যে হচ্ছে আপনার পত্রিকাগুলো, সেগুলো কিন্তু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড, বাট স্টিল সেটা হচ্ছে বাঙালি ইংলিশ সেটা বোঝা যায়, বা ইন্ডিয়ান ইংলিশ সেটা বোঝা যায়। নেটিভ ইংলিশ আপনাদের ভাই পড়তে হবে, কারণ নেটিভ ইংলিশের রাইটারদের জিনিসই বেশি আসে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমরা কি করব, এই জিনিসগুলো ফলো করব। ঠিক আছে? এবং ভাই এগুলো হচ্ছে আপনার লিখিত পরীক্ষার মেইন সমস্যা কি, আপনার গাইডেন্স বা হচ্ছে আপনাকে জিনিসগুলো যদি গুছায় না এনে দেয়, আপনি 4 মাস বা 5 মাসে এত এত ডিটেইলে আপনার এত বেশি পড়া ইম্পসিবল। ঠিক আছে? সো অবভিয়াসলি কোনো না কোনো জায়গা থেকে গাইড নেওয়ার চেষ্টা করবেন, এবং আমাদের গাইডের ব্যবস্থা আছে, আমাদের এক্সাম ব্যাচ আছে, আবার আলাদা করে হচ্ছে আমরা সাবজেক্ট ভিত্তিক কোর্স হয়তো আমরা লঞ্চ করব। সো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন, অথবা কোনো না কোনো জায়গায় অবশ্যই একটু চেষ্টা করবেন লিখিত পরীক্ষাটা একটু মডেল টেস্ট দেওয়া, একটু হচ্ছে যাবতীয় যা কিছু আছে একটু হচ্ছে প্রিপারেশনে যেতে আমরা যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে লাগে আপনার এই থিমেটিক কোশ্চেনের পরে আমার আসছে কি ভোক্যাব এবং গ্রামার। ঠিক আছে? তো ভোক্যাব এবং গ্রামারে আমি মোটামুটি দেখছি যে 11টা জিনিস যদি আপনারা ফলো করেন, 11টা জিনিস ফলো করলে এর বাইরে আসার সম্ভাবনা খুব কম। আপনি মনে করেন যে এখান থেকে 90% সম্ভাবনা যে কমন পেয়ে যাবেন। ঠিক আছে? মিনিং, ইডিয়মস এন্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, পার্ট অফ স্পিচ, সেন্টেন্স মেকিং, সেন্টেন্স স্প্লিটিং, সেন্টেন্স জয়নিং। ঠিক আছে? স্প্লিট করা, জয়েন করা। ঠিক আছে? দুইটা জিনিস আপনার শিখতে হবে। লিঙ্কার্স ইউজ করা শিখতে হবে, কোথায় কোন লিঙ্কার, সেটা কিন্তু হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু 9-10, খুব সম্ভবত 11-12 আছে কিনা আমি জানি না, 9-10 এর সিলেবাস আমি দেখেছি এসএসসি পরীক্ষার একটা অংশ। ঠিক আছে? সো এটা ভালো অবশ্যই সোর্স আছে, সেই সোর্সগুলো আমরা শেয়ার করবো গ্রুপে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এরর কারেকশন। এরর কারেকশন মানে হইতেছে আমাদের গ্রামাটিক্যাল প্রবলেম। সো গ্রামাটিক্যাল প্রবলেম এখানে তো আপনি এরর কারেকশন আজীবনও পুরো শেষ করতে পারবেন না। আমাদের টার্গেট হচ্ছে আমরা সেন্টেন্স কারেকশন করব। ঠিক আছে? সেন্টেন্স কারেকশন আমরা খুব ভালোভাবে হতেছে আমরা শেষ করব। সেন্টেন্স কারেকশন আমরা কেন শেষ করব, আমাদের যে বিসিএস প্রিলি প্লাস লিখিত কোর্সটা আছে সেখানেও দেখানো হবে, আমাদের প্রত্যেকটা কোর্সে সেন্টেন্স কারেকশন শেখানো হয়, কারণ যে কোনো জব এক্সামে এটা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? সো এই সেন্টেন্স কারেকশন আমরা শিখবো। আমরা সাধারণত বিদেশি কিছু হচ্ছে আপনার বই আছে, লাইক হইতেছে হচ্ছে কমন মিস্টেক্স অফ ইংলিশ, টোফেল ইংলিশ গ্রামার, এগুলো মিনি টেস্ট গুলো, আরো অনেকগুলো সোর্স আছে, সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করি, একদম মাদার এগুলো। এখান থেকে দেখবেন যে ম্যাক্সিমাম বই কপি মেরেছে, ইভেন এগুলাই সাধারণত ঘুরে ফিরে আপনাদের পরীক্ষায় আসে, মানে 100% হচ্ছে কমন পড়ে যায়। তো এখানে হচ্ছে কমন পড়ার সম্ভাবনাটা একটু কম, বাট স্টিল এখানে যে কনসেপ্ট গুলো শিখবেন এগুলোর বাইরে কিছু আসবে না। আর ফাইনালি হচ্ছে আদার অনেক কিছু হচ্ছে গ্রামাটিক্যাল প্রবলেম আসতে পারে, এটা আসলে মা বাপ না, যেমন আপনাকে ট্যাগ কোশ্চেন দিয়ে দিল, ট্যাগ কোশ্চেন আসার তো কথা না, যদি দিয়ে দেয় আপনি কি করবেন, তাই না? তো এগুলো নিয়ে আসলে কথা বলে লাভ নাই আমাদের। এছাড়া হইতেছে আমাদের ক্লজ নিয়ে আমরা একটা ভালো একটা আইডিয়া রাখবো। ক্লজ এটা হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন। তো এই কয়েকটা জিনিসের উপর আইডিয়া রাখলে আমি মনে করি যে 30 মার্কের কমন পড়ার কথা 90% হইতেছে, এটাই সম্ভাবনা। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের সামারি। সামারির ক্ষেত্রে খেয়াল করেন, সামারির ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে 100 ওয়ার্ডে কিন্তু শেষ করতে বলে। ঠিক আছে? এবং হইতেছে একটা টাইটেল হইতেছে দিতে বললেও দিব, যদি না দিতে বলে তাও আমরা টাইটেল একটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো সামারি করতে বলছে উইদিন 100 ওয়ার্ডসে। সো 100 ওয়ার্ডস মোটস ভাই এত কিছু আপনার বুঝা লাভ নাই। এরকম একটা খাতা পাবেন আপনি অবভিয়াসলি। সো সেই খাতার হইতেছে আপনার 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে? এটা হচ্ছে আমার আমার স্ট্র্যাটেজি ছিল, আমার হাতের লেখা অনুসারে আমি দেখছি যে 100 ওয়ার্ড মোটামুটি হাফ পেজের মতোই হয়। ঠিক আছে? সো হাফ পেজ থেকে আমার আরেকটু বেশি লিখতাম আমি সেফ থাকার জন্য, মোটামুটি এরকম 3/4 হচ্ছে আপনি যদি 1 পেজে লেখেন, এটা হচ্ছে পারফেক্ট সামারি। আবার এখন নতুন কি সিস্টেম অ্যাড করছে, নতুন কিন্তু হচ্ছে আপনার কমেন্ট অ্যাড করছে। তো কমেন্ট যদি অ্যাড করতে বলে সেক্ষেত্রে সামারি এত বড় লেখাটা টাফ। তো মেইন আইডিয়াগুলো কিন্তু আপনি অল্পের ভিতর লিখে এইখানে আবার কি দিবেন কমেন্টস, সেখানে হচ্ছে আপনার আপনার যদি কোনো সাজেশন থাকে, আপনার যদি কিছু বলার থাকে, বা আপনি কিছু যদি বুঝেছেন, আপনি কিছু এই জায়গাটাতে আপনার ভগ লাগছে, বা এই জায়গাটা সমস্যা আছে, যে এই কমেন্টটা ঠিক হয় নাই, ওই কমেন্টটা খুবই ভালো ছিল, আপনার পক্ষ থেকে কিছু হচ্ছে এখানে ইনপুট দিতে হবে। ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে আপনাকে বলছে সুইটেবল টাইটেল দেওয়ার জন্য, এটা হচ্ছে 45 এর প্যাটার্ন। সো 45 এর প্যাটার্ন হোক, 44 এর প্যাটার্ন হোক, অবশ্যই এখানে একটা টাইটেল আমরা দিব। আমরা এই জায়গা থেকে হচ্ছে ইন্ডেন্ট করে শুরু করবো, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে না করে ইন্ডেন্ট থেকে শুরু করব। এবং হচ্ছে একটা একটা প্যাসেজ প্যাসেজ কিন্তু আমি এখানে প্যারাগ্রাফ লিখবো টাইপের, হ্যাঁ, আমি কিন্তু এখানে রচনার মতো 2টা 3টা ভাগ করব না, এখানে হচ্ছে আমি সুন্দরভাবে এরকম ভাবে প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ লেখার পরে মেইন আইডিয়াটা লেখার পরে আমি এখানে কমেন্ট দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আর কি। আচ্ছা, সো ফাইনালি হইতেছে লেটার টু এডিটর আসে। লেটার টু এডিটর যেটা আসে
সেটাতে হচ্ছে আপনি খেয়াল করেন লেটার টু এডিটর হইতেছে আমি লাস্ট 3টা না 4টা হইতেছে 3টা বিসিএস এর আমি লেটার টু এডিটর নিয়েছি যে কিরকম আসে আইডিয়া দেখার জন্য। এখানে খেয়াল করেন এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে আমার ইংলিশ ডেইলিতে একটা ইয়ার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ডেঞ্জার অফ ওভার এক্সপ্লয়টেশন অফ আর্থ অ্যান্ড ইটস রেমেডিস, অর্থাৎ হচ্ছে পরিবেশ দূষণের যে ইয়াটা আসছিল সেখান থেকে আপনাকে বলছে যে অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ ওভার এক্সপ্লয়টেশন, ঠিক আছে। তো এইটার কারণে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিসব সমস্যা হতে পারে, গ্লোবাল যে ইয়াগুলো। তো ওইটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ রিলেটেডই ছিল, সেম জিনিসই এসেছে। সো ওইটা হচ্ছে আপনার এখানে এমন না যে ওই প্যাসেজটা হইতেছে আর্থের যে ওভার এক্সপ্লয়টেশন সেটা নিয়ে আলোচনা করছে, সেটা কোনো একটা চিপায় হয়তো এই ওয়ার্ডটা দেওয়া আছে যে ওভার এক্সপ্লয়টেশনের জন্য আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু এইটা কিন্তু একদম 100% প্যাসেজ থেকে আপনি দিতে পারবেন না, আপনাকে নিজে অবশ্যই জানতে হবে, এই টপিকটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র আপনি সুন্দর একটা লেটার লিখতে পারবেন। আর এছাড়া ফরম্যাটটা খুব বেশি ম্যাটার করে, আপনাদের ম্যাক্সিমাম এর ফরম্যাট ঠিক নাই, এবং ফরম্যাটের কারণে যদি 1-2 মার্ক বা 3 মার্ক ছুটে দেয়, 3 মার্ক ভাই কে দেয়, আপনি কোন দিক দিয়ে এই মার্কটা কভার করবেন, তাই না? কেউ আপনার থেকে 3 মার্ক এগিয়ে গেল জাস্ট ফরম্যাটটা জানে আর কিচ্ছু না। তো এটা আসলে খুবই প্যাথেটিক, আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে লাগা আমাদের কি আসছে গ্রুসাম অ্যাসপেক্টস। গ্রুসাম মানে হচ্ছে আপনার খারাপ বা খুবই খুবই খারাপ অ্যাকচুয়ালি গ্রুসাম, ঠিক আছে। তো এইটার হচ্ছে আপনার চাইল্ড লেবারের ইয়া থেকে পয়েন্ট অফ ভিউ থেকে এটা হচ্ছে আপনাকে বের করতে বলছে। আচ্ছা, এরপরে ফাইনালি হচ্ছে আপনার ইম্পর্টেন্স রেশনাল থিঙ্কিং, ঠিক আছে। রেশনাল থিঙ্কিং এর উপর খেয়াল করেন, এইটা আসছে 38-এ। এটা কি ছিল, এটা হচ্ছে ক্লাস ক্লাস ডিফারেন্স নিয়ে একটা ইয়া ছিল। সো ওইখানে খেয়াল করেন রেশনাল থিঙ্কিং মানে যেভাবে চিন্তা ভাবনা করা উচিত বা লজিক্যাল চিন্তা ভাবনা করা, এইটার উপরে হচ্ছে আপনাকে লিখতে বলছে 20 মার্কের একটা ইয়া। সো এইটা দেখেন, এইটা আপনি ইয়া পড়ছেন, আপনি চাইল্ড লেবারের নিয়ে লিখতে পারবেন, ওভার এক্সপ্লয়টেশন অফ আর্থ, মানে এনিথিং নিয়ে লিখতে পারবেন, কিন্তু এই যে রেশনাল থিঙ্কিং, এই অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো কিন্তু আপনাকে খুব বেশি পেন দিবে। এগুলা যেমন যারা লিখতে পারে তারা খুব আগায় যাবে, আপনারা যারা অ্যাভারেজ তারা কিন্তু একদম ধরা খেয়ে যাবে, ঠিক আছে। সো এই অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি লেখার জন্য আপনার প্রচুর পরিমাণে অ্যাবস্ট্রাক্ট জিনিসপাতি পড়তে হবে, যেটা আপনি বাজারের কোনো বই পাবেন না। আপনি যত টাকা দিয়ে লিখিত বই কেনেন, 500 কেনেন, 600 কেনেন, আপনি কোনো জায়গা থেকে এগুলো করবেন না। এবং এই জন্যই কিন্তু আমরা আলাদা আলাদা গ্রুপ ফর্ম করে আমরা প্রিপারেশন নিয়েছি। আলহামদুলিল্লাহ 8-9 জন প্রিপারেশন নিয়েছিলাম, সবাই আমরা 41, যারা 41 হতে পারেনি 43-তে ক্যাডার হয়ে গেছে, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমাদের আমাদের খাতাটা হাতে নিলেই সবাই বুঝতো, টিচাররা বুঝতো যে না এইটা হচ্ছে একটু ডিফারেন্ট, আর 10টা পড়লে থেকে এই খাতাটা একটু ডিফারেন্ট, এটা অন্যভাবে দেখতে হবে, একটা আগ্রহ নিয়ে দেখতে বসতো। মানে আমার কাছে পার্সোনালি মনে হয় না, আমাদের খাতাগুলো দেখতে ডিফারেন্স ছিল, লেখার স্টাইল থেকে শুরু করে এভরিথিং, আমরা প্রত্যেকটা জিনিসটা গবেষণা করেছিলাম, প্রত্যেকটা জিনিস কিভাবে লিখতে হয়, ফরম্যাট আলাদা ছিল আমাদের, লেখার ইয়া ছিল, প্লাস হচ্ছে আমরা রেগুলার হইতেছে এই টাইপের অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি পড়তাম, তাই না। তো এইসব কারণ হচ্ছে আমাদের অনেক বেশি ডেভেলপ ছিল আর কি এই জিনিসগুলো, পুরো পুরো 900 মার্কের প্রত্যেকটা মার্ক কোথায় কিভাবে কি লিখবো সবকিছু আমাদের প্ল্যান করা ছিল। তো এই কারণে কিন্তু আমরা একটা ভালো পরীক্ষা দিয়ে আসছি। ইভেন হতেছে আমি কিন্তু বাংলাদেশে 20 মার্ক ছেড়ে আসছি, ঠিক আছে। আমার লাস্টে টাইম ছিল না, আমার হাত প্রচন্ড ব্যথা করতেছিল, 20 মার্ক হইতেছে আমি আনসার করতে পারি নাই। আমার ম্যাথে হইতেছে খুব সম্ভবত 33 হয়েছিল, বাকি 2টা ম্যাথ একটু ভুল ছিল, ভুল ম্যাথ গুলো ভুলভাবে করে দিয়ে আসছি। সো ওখানে আমি নাম্বার পাবো না, সব মিলে আমার মনে হয় না তার 33 বেশি পাবো। স্টিল কিন্তু হচ্ছে আমার প্রথম সারির হইতেছে একটা সিরিয়াল আমার চলে আসছে, ঠিক আছে। দ্যাট বিকজ অফ যে অন্যান্য জায়গায় কিন্তু আমার খুবই ভালো একটা কমান্ড ছিল, ঠিক আছে। 2-4 জায়গায় খারাপ করার ফলে আমার যেহেতু অন্যান্য ফরম্যাট থেকে শুরু করে এভরিথিং আমার চেক দেওয়া, সেই কারণে কিন্তু আমার পা একটু পিছলালেও আমাকে একদম হচ্ছে নিচে ফেলে দিতে পারেনি, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমি যে বলি বারবার করে, টার্গেট 600 কেন করবেন, একটা দুইটা সাবজেক্ট আপনার খারাপ হইতেই পারে, স্টিল আপনাকে জেনারেল ক্যাডার এনে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাই এসেতে। এর ক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন আগে হচ্ছে 3টা করে এসে আসতো, একটা দেওয়া লাগতো, এবং এর টাইপগুলো একটু খেয়াল করেন, যেহেতু রিলিজিয়াস এক্সট্রিমিজম, নেচার ভার্সেস নেচার ভার্সেস নারচার, ঠিক আছে, স্বভাব এবং হইতেছে গড়ে তোলা। সো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট টাইপের যারা উত্তর করতে পারে তারা কিন্তু খুব ভালো একটা মার্ক পায়, ঠিক আছে। এবং আপনার এখন উপায় নাই, অ্যাবস্ট্রাক্ট আগে হতেছে এগুলা কিচ্ছু পড়া লাগতো না, আগে হতেছে এই জিনিসগুলো আপনি আন্তর্জাতিক বাংলাদেশ পড়ছেন, এসে তো একটা ভাই কমন পড়েই যাবে, ঠিক আছে। যেমন এই যে এইটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, গ্লোবাল ক্লাইমেট, ঠিক আছে। So, একটা না একটা আপনি এখানে দিতে পারবেন, বাংলাদেশি কালচার একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের কথাবার্তা, আমার না আনসার করলেও হচ্ছে, একটু কঠিন ইংলিশ, তাই না। এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের প্রোটেক্ট করতে হবে, আমাদের বাংলাদেশেও আছে আন্তর্জাতিকও আছে, প্রিলিতেও ছিল, লিখিতেও বাংলাদেশ আন্তর্জাতিক আলাদা আলাদা করে আর এনভায়রনমেন্ট রিলেটেড টপিক আছে, রাইট। সো এটা হচ্ছে খুব ইজি পারা যাবে। এরপরে হচ্ছে আপনাদের হ্যান্ডিক্রাফট সেক্টর, ওইটা আপনার না পারলে নিউ ইয়ার না পারলে সমস্যা ছিল না, বাংলাদেশ আন্তর্জাতিক পড়লে হয়ে যেত। ভিকটিমস অফ জেনোসাইড, রোহিঙ্গা ইস্যু,
বাংলাদেশ আন্তর্জাতিক পড়লে হয়ে যায়। ঠিক আছে, ব্লু ইকোনমি বাংলাদেশ আন্তর্জাতিক পড়লে হয়ে যাচ্ছে। লিটারেচার অ্যান্ড সোসাইটি অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস, এটা কমন পড়বে না আজীবনও। এই ডেমোক্রেসি এবং গুড গভর্নেন্স, আর হচ্ছে করাপশন। সো ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স এটা কিন্তু আমাদের বাংলাদেশ বিষয়াবলীতে আলাদা একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, সো ওইখান থেকে কিন্তু এটা খুব ভালোভাবে হচ্ছে আপনার ইয়া করে, যে সুশীল সমাজ যে চ্যাপ্টারটা আছে, সেই সুশীল সমাজের পুরো চ্যাপ্টারটা আপনি এখানে তুলে দিতে পারেন, তাই না? সো আপনাদের এক্সট্রা কিন্তু ইফোর্ট দেওয়া লাগতো না এসের ক্ষেত্রে, যদি আমরা দিয়েছি, বাট অ্যাকচুয়ালি অনেকেই ইফোর্ট ছাড়াই কিন্তু এসে ভালো লিখতো, কারণ এই জিনিসগুলো অন্য জায়গা থেকে পড়া হয়েছে। আরো দেখেন আপনি 41st দেখেন যে মিডল ইনকাম কান্ট্রিতে হচ্ছে গ্রাজুয়েট করলে আমাদের প্রসপের এবং চ্যালেঞ্জগুলো কি, আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নিয়ে আসছে, সোশ্যাল মিডিয়া, টিনেজ ডিপ্রেশন। সো আপনার এরপরে দেখেন মুজিব বর্ষ, খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল 43-তে। এরপর হচ্ছে আপনার গ্লোবাল কম্পিটেন্স, এই জিনিসটা হচ্ছে একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের, হায়ার এডুকেশনের এভলিউশন দিতে হবে এবং গ্লোবাল যে দক্ষতা উন্নয়নের সাথে বাংলাদেশের যে পথ চলাটা সেটা কম্পেয়ার করে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার কি ফরেন রেমিটেন্স। ঠিক আছে, এইগুলো হইতেছে আপনার একদম ইজি হইতেছে আপনার পিকিংস, আপনার এগুলো বাংলাদেশ বিষয়াবলীতে আছে, তাই না? অর্থনীতি চ্যাপ্টারে সরাসরি আছে রেমিটেন্স, প্রবাসী শ্রমিকদের, এগুলো এগুলো কিন্তু সরাসরি আছে, এগুলো ইজিলি পারা যায়। ঠিক আছে, বঙ্গবন্ধু অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ রিলেটেড একটা আসে সাধারণত, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতো, 2-3 বিশেষ পর পর একটা করে মুক্তিযুদ্ধের মাস্ট আসে। বিশেষ করে বাংলায় হচ্ছে প্রচুর পরিমাণে মুক্তিযুদ্ধ রিলেটেড আছে আপনার আসে। সো এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে রোল অফ মিউজিক সোসাইটি, অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস। রাশিয়া ইউক্রেন ওয়ারের হইতেছে হচ্ছে আপনার ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড ইকোনমি, আপনার হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু 45-এ খেয়াল করেন, 45-এ আমাদের দুই টাইপের দিতে হবে, অর্থাৎ এই যে এইখানে যে আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে আসছি না, রোল অফ মিউজিক ইন সোসাইটি এই জিনিসটা, অথবা মনে করেন যে হায়ার এডুকেশন, ঠিক আছে, যারা জিনিস এগুলো পড়া লাগে নাকি। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া ডিপ্রেশন নিয়ে হচ্ছে আমাদের একটা রচনা লিখতে বললো, অথবা মনে করেন যে আমাদের কি বললো, লিটারেচার অ্যান্ড সোসাইটি। ঠিক আছে, এরপরে হইতেছে ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশনের উপর কি কি হইতেছে আপনার ইয়া পড়লো। এরপর হইতেছে হচ্ছে আপনার বেঙ্গলি, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট রিলেটেড, হ্যাঁ, বেঙ্গলি নিউ ইয়ার, এগুলোতে 10 পেজ ধরে আপনি বাংলা নববর্ষ নিয়ে লেখা কিন্তু খুব টাফ, তাই না? এগুলো হচ্ছে আবার এগুলোতে ওয়ার্ড সিলেকশনও খুব স্ট্যান্ডার্ড হইতে হয়। আপনি নর্মাল এগুলোতে কিন্তু এই যে প্রবলেম প্রসপেক্টসে টুকটাক ভুগে চুগে আপনার পড়া জিনিস এদিক ওদিক মিলাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এই টাইপের যে বাঙালি নিউ ইয়ার বা হচ্ছে বাংলাদেশি কালচার, যে এখানে কিন্তু হচ্ছে আপনার একটু কঠিন ইংলিশ, একটু স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহার না করলে, যেহেতু এখানে ডাটা দেওয়ার কিছু নাই, পিকচার দেওয়ার কিছু নাই, এই জায়গাগুলোতে আপনি কভার করতে কি দিয়ে, এই জায়গাতে কভার করতে হয় আপনার স্কিল দিয়ে। স্কিল না থাকলে ভাই আলো জ্বলা জিনিস লেগে আসলে খুব বেশি মার্কে এখানে তোলা যাবে না। আর ফাইনালি এই যে নেচার ভার্সেস নার্চার, ঠিক আছে, এই যে দেখেন একটা করে হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট যে রচনাটা আসতো সেটা আগে কি ছিল, অপশনাল ছিল, আর এবার কি, এখন থেকে এইটা মাস্ট। সো অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস ভাই প্রচুর পরিমাণে পড়তে হবে। ঠিক আছে, এবং এগুলা আপনার না হয়ে যা কোনো এক জায়গায় ভর্তি হলে ভালো হয়। আমি জানি না ম্যাক্সিমাম কোচিং এ এই জিনিসগুলা মেনটেন করা হবে কিনা, এইসব ছোট ছোট জিনিস আসলে এভাবেই হচ্ছে কিন্তু আপনি স্কিলগুলো গড়ে ওঠে। হ্যাঁ, তো আশা করি অন্যান্য যারা আছে তারাও ওই জিনিসটা হচ্ছে ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, হোয়াটএভার, আমাদের আমাদের কোর্সে তো আমরা দিবই এই জিনিসগুলো। আর হচ্ছে রেগুলার প্র্যাকটিসের পাশাপাশি আমাদের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের একটা চ্যাট গ্রুপ আছে, মানে পেইড গ্রুপে অ্যাড হলে সাথে সাথে চ্যাট গ্রুপে আমরা ঢুকিয়ে নেই। তো সেইখানে কিন্তু আমরা 24 ঘন্টা গাইড করতেছি, যে কোনো সমস্যা, ভাই এইটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, বা এই রচনাটা পড়বো, ভাই এই আর্টিকেলটা পড়বো, এটা এটা এইভাবে লিখবো না ওইভাবে লিখবো, এটা কিন্তু সারাদিন আলোচনা চলতে থাকে। ঠিক আছে, তো এই 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 জায়গাতে কিন্তু সবাই কাজ করতে চায় না, কারণ এইটাতে হচ্ছে পরিশ্রম বেশি, প্লাস টিচার কোত্থেকে পাবে, ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে আপনার টিচার হয়তো ক্লাস বেসিসে হচ্ছে পেমেন্ট নেয়, বাট এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি শখের বেসিসে শুরু করছিলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু হচ্ছে আমরা 7-8 জন জেনারেল ক্যাডার সুপারিশপ্রাপ্ত, তারা কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে চেষ্টা করি, যেহেতু হচ্ছে আমাদের অন্য ইভেন হচ্ছে আমাদের যারা কর্মী আছে তারাও কাইন্ড অফ হইতেছে বিসিএস রিটেন পাস করা এরকম মানুষজন। সো আমাদের কিন্তু একটা সবসময় একটা ফেস্টিভ একটা সিচুয়েশন থাকে, পড়াশোনা একটা আনন্দ পাওয়া যায়, বা পিছিয়ে পড়লে একটা হচ্ছে ব্যাকআপ দিয়ে আনা যায়। ঠিক আছে, তো এই এই জিনিসগুলো হচ্ছে আমি মনে করি যে সবার অ্যাডপ্ট করা উচিত, এরকম একটা চ্যাট গ্রুপ হোয়াটএভার। আচ্ছা, ট্রান্সলেশন যেটা ছিল, ট্রান্সলেশন হচ্ছে আপনি দেখেন এখানে 35-এ কি আসছে, এ টেইল অফ টু সিটিজ, আপনারা যদি পড়ে থাকেন চার্লস ডিকেন্সের এ টেইল অফ টু সিটিজ এর একদম শুরু হয়েছে যে প্যারাটা, ঠিক আছে, ইট ইজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। ঠিক আছে, একই সাথে হইতেছে হচ্ছে আপনার উন্নতি আসতেছিল, একই সাথে এত বেশি সামাজিক অবক্ষয় কখনোই ইতিহাসে হয় নাই। খুবই সুন্দর একটা প্যাসেজ, এবং এটা হচ্ছে আমি পার্সোনালি 35-এ, মানে আমি যখন বিশেষ জার্নি শুরু করি তার আগে এই জিনিসটা আমার পড়া ছিল। ঠিক আছে, এবং এটা কিন্তু অনেক পপ কালচার রেফারেন্স আপনি দেবেন, মুভি টুবিতে এই কথাটা কিন্তু বারবার বলা হয়। ঠিক আছে, সো এবং এটা কিন্তু আপনারা মনে করতে পারেন যে ইজি, কিন্তু আপনি পড়লে মাথা মতো যখন আপনি ট্রান্সলেশন করতে যাবেন আপনার কলম দিয়ে জিনিসটা ট্রান্সলেশন বের হবে না, কারণ কি, নেটিভ স্পিকারের লেখা খুবই ডেঞ্জারাস, নেটিভ স্পিকারের লেখা অনুবাদ করা, তার কথা বুঝে সেখান থেকে থিমেটিক আনসার করা খুবই খুবই টাফ। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে, বিউটি অফ পোয়েট্রি,
ঠিক আছে, পোয়েট্রি নিয়ে হচ্ছে আপনার আসছে। ধোবিঘাট ইন্ডিয়ান একটা নিউজ পেপার থেকে সরাসরি কপি মেরে দিছে। ঠিক আছে, যে আপনার সরাসরি হচ্ছে ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে দিছে। ধোবিঘাট একটা আছে, মানে হচ্ছে মুম্বাইয়ে স্লাম আর কি। স্লামটা কোথায় গড়ে ওঠে, যেখানে সবচেয়ে হাই রাইজ বিল্ডিং, যেখানে সবচেয়ে আপনার লাক্সারিয়াস জায়গাগুলো থাকে, তার পাশেই কিন্তু বস্তি গড়ে ওঠে। কারণ তাদের লাক্সারি মেনটেন করার জন্য অবশ্যই এইখানে কিছু শ্রমিক প্রয়োজন হয়। ঠিক আছে, সো মানে যাদের উপর শোষণ করে আর কি দুনিয়া চলতেছে। সো এই ধোবিঘাটটাও কিন্তু একদম মুম্বাইয়ের সবচেয়ে পশ এলাকার মাঝখানে। মুম্বাইয়ের যত পশ পশ হোটেল আছে সব কিন্তু এই ধোবিঘাটে এসে এই লন্ড্রি সার্ভিস দিয়ে যায়। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে নিয়ে একটা ইয়ে আসছিল, এবং হচ্ছে আমির খানের মুভি আছে ধোবিঘাট নিয়ে, আপনারা দেখতে পারেন চাইলে। আচ্ছা, হোয়াট এভার, রিডিং হ্যাবিট নিয়ে আসছে। এই যে একটু হইতেছে, আপনি খেয়াল করেন বিউটি অফ পোয়েট্রি, ধোবিঘাট, রিডিং হ্যাবিট, ইম্পর্টেন্স অফ রিডিং, এই জিনিসগুলো কি একটু ভাইয়া অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস না? একটু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস ছিল কত পর্যন্ত, এই যে দেখেন 40 পর্যন্ত একটু হচ্ছে আপনার কঠিন আসতো। তো এরপরে দেখেন, এরপরে কিন্তু আবার একটু হচ্ছে আমাদের চেনা জানা জিনিসপত্র চলে আসে, লাইক হচ্ছে ব্লু ইকোনমি, চেনা জানা জিনিসপত্র, পদ্মা ব্রিজ, টপোগ্রাফিক্যাল ফিচার অফ বিডি, মানে বাংলাদেশের ভৌগোলিক, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলীতে প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, এরপর হইতেছে হচ্ছে আপনার এই দেখেন 45-এ কিন্তু আবার এইটাতে হচ্ছে ব্যাক করছে, থ্রি প্যাশনস অফ লাইফ। এটা হইতেছে মানে এই শিরোনাম আপনি দিতে পারেন, মানে লাইফের তিনটা প্যাশন হচ্ছে এখানে ইয়ার, মানে এইখানে কোনো হচ্ছে হচ্ছে আপনার অর্থনৈতিক বিষয়, বা আপনি পেপার পত্রিকা পড়ছেন খুব ভালো, বাংলাদেশি পেপার পত্রিকা পড়ে আপনি এই থ্রি প্যাশনস অফ লাইফ এটা আনসার করতে পারবেন না। ঠিক আছে, সো আমাদের ট্রান্সলেশনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলা টু ইংরেজি যদি হয় তাহলে এইখানে হচ্ছে আমাদের একটু সুবিধা আছে। বাংলা টু ইংরেজি একটা প্যাটার্ন আছে, যেমন এক সময় হচ্ছে শুধুমাত্র মুক্তিযুদ্ধ আসতো, নারী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, কিশোর মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও সমৃদ্ধি একটু ডিফারেন্ট আসছিল। আবার আসছে কি মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাহাঙ্গীরনগর। ঠিক আছে, দেখছেন গত 9টা বিসিএস এর ভিতর 5টাই হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ রিলেটেড আসছে। ঠিক আছে, আর এছাড়া দেখেন সংস্কৃতি রিলেটেড আসে বেশি, আমার কাছে মনে হয় 46-এ আপনারা কালচারাল টাইপের জিনিসপাতি থেকে আপনারা একটা পাবেন, যেমন হচ্ছে যে বাঙালি সংস্কৃতির উৎস, নৌকা বাইচ। ঠিক আছে, এটা হচ্ছে শিরোনাম তো ওখানে নাই, আমি আর কি নিয়ে আসছি যে এইরকম একটা টাইপের ট্রান্সলেশন হয়েছে। ঠিক আছে, তো একটাই আসছিল আপনার কন্টেম্পোরারি পত্রিকা পড়ে মোটামুটি আনসার করতে পারবেন, একটাই, সেটা হচ্ছে 41-এ রোহিঙ্গা শরণার্থী। এছাড়া আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড, কিন্তু 46-এ তাহলে আমরা গেস করতে পারি কি এখানে হচ্ছে হলো কৃষ্টি কালচার টাইপের, অথবা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট টপিকে আমার এইখানে কিন্তু আমাদের বাংলা টু ইংলিশ আসতে পারে। ঠিক আছে, সো এখন হচ্ছে কথা ভাইয়া, মানে আমি আশা করি পুরো জিনিসটা একটা থরলি একটা মোটামুটি একটা আইডিয়া দিলাম। সো এখন দেখবেন যে ইংরেজি কোশ্চেনটা যখন আপনারা বিশ্লেষণ করতে বসছেন বা বিগত প্রশ্ন নিয়ে বসছেন, এখন কিন্তু খুব একটা কঠিন মনে হয় না। কারণ কি, প্যাটার্নগুলো আপনারা ধরে ফেলছেন যে প্রশ্নটা কিভাবে আসতেছে, টিচারদের মাইন্ডে কি থাকে, আর আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এখন আসেন যে ইংরেজি পরীক্ষাটার উপরে কেন আপনি জোর দিবেন, কেন এত বেশি ইম্পর্টেন্ট ইংরেজি। ঠিক আছে, আপনারা 40-এর 2টা নাম্বারপত্র দেখেন, এই যে 40-এর 2টা নাম্বারপত্র দেখেন। ঠিক আছে, 40 হইতেছে নাফিউল ইসলাম নাইম ভাই, তিনি বর্তমানে 43-এ অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ঠিক আছে, আর 40-তে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে 54 মেরিট, যে উনি হচ্ছে, তিনি হইতেছে এরকম একটা মার্ক পেয়েছেন। আপনি মার্কগুলো একটু খেয়াল করেন, বাংলায় 60-52, দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে 112। ঠিক আছে, 112, 97 ইংরেজিতে কম আসছে, 123 খুবই ভালো মার্ক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 60 ডিসেন্ট মার্ক, ম্যাথমেটিক্যাল রিজনিং 40 মোর দেন এনাফ, মেন্টাল অ্যাবিলিটি কত, মেন্টাল অ্যাবিলিটি হতেছে আপনার 28। ঠিক আছে, আর হচ্ছে জেনারেল সায়েন্সে 70, অনেক ভালো মার্ক। আপনি খেয়াল করেন খারাপ মার্ক কোনটা, 97 একটা। এখানে আসেন, বাংলাতে কত, বাংলাতে হইতেছে হচ্ছে আপনার এখানে 125, খুবই ভালো করছে। ইংরেজিতে কত, 132, 132। খেয়াল করেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সে কত, এই ভাই থেকে কম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কম, ম্যাথে কম, মেন্টালে কম, সায়েন্সে কম, সবগুলাতে কম, শুধুমাত্র খেলছে কোন জায়গায়, ইংরেজিতে। আচ্ছা, বাংলাতে মোটামুটি ভালো দিছে। তো এই ইংরেজিতে হচ্ছে খেলে দেওয়ার কারণে এইখানে যে গ্যাপটা ফিল আপ হয়েছে, এই গ্যাপের জন্য দেখেন তাদের ভিতর নাম্বার ডিফারেন্স হয়ে গেছে কত, 23। সে কিন্তু ইংরেজিতে কত মার্ক আগায় ছিল, সে ইংরেজিতে কিন্তু 35 মার্ক আগায় ছিল। ঠিক আছে, এরপরে বাকি নাম্বারগুলো দিয়ে তাকে বিট করলেও এই 35 মার্কের গ্যাপ কিন্তু ফিল আপ করা সম্ভব হয় নাই। আমি আবার বলি, আমি আবার সুন্দরভাবে বলি, আপনি বাংলাদেশ আন্তর্জাতিকে যতই পড়েন, আপনি একটা অ্যাভারেজ মার্কের বেশিও পাবেন না, অ্যাভারেজ মার্কেট থেকে আপনি কমও পাবেন না। আপনি যদি ফুল আনসার করে দিয়ে আসেন 105 মোটামুটি আপনি পাবেন, মোটামুটি মানে আপনি পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছেন, 105 আপনার না পাওয়ার কারণ নেই। ঠিক আছে, কিন্তু আপনি যদি একটু সুন্দরভাবে লেখেন, একটু ভালোভাবে লেখেন, আপনার প্রেজেন্টেশন সুন্দর হয়, ডাটা গ্রাফ চিত্র থেকে শুরু করে এভরিথিং যদি আপনাকে কেউ হাতে কলমে শিখিয়ে দেয়,
লাইক আমরা যেটা করতেছি 46-তে আমরা কিন্তু একদম হাতে কলমে ধরে শিখাবো, আমাদের 45-এও সেম কাহিনী ছিল, লাস্টে এগুলো নিয়ে কথা বলবো। সো এইভাবে যদি আপনাকে কেউ হাতে কলমে ধরে শিখায় দেয়, ভাই এটা এইভাবে না ওইভাবে, ঠিক আছে? সো এবং হইতেছে মানে আপনি চ্যাট করতে পারেন সরাসরি, ভাই এটা লিখছি, এটা কি ভালো হয়েছে, আপনাকে একটা ফিডব্যাক দেওয়া, এই জিনিসগুলো যদি অ্যাভেল না করতে পারেন, অ্যাকচুয়ালি বিসিএস রিটেন কোচিং করে লাভ নাই কোনো। ঠিক আছে, তো মেক শিওর যেখানেই ভর্তি হবেন আমাদেরটা এই জিনিসগুলো আছে, আপনি যেখানেই ভর্তি হবেন এই জিনিসগুলো আপনার অ্যাভেল যাতে করতে পারেন, এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। এবং এই জিনিসটা যদি অ্যাভেল করতে না পারেন বা কোচিংয়ে ভর্তি না হতে চান, অবশ্যই একটা ফ্রেন্ডদের ভিতরে একটা গ্রুপ তৈরি করবেন। যেমন আমি হচ্ছে বিভিন্ন ভার্সিটির ভাইদের সাথে পরিচিত হয়ে এরকম আমি গ্রুপ তৈরি করে নিয়েছিলাম, তাদের সাথে প্রিপারেশন নিয়েছি এবং একজন একজনের খাতা কাটতাম, একজনের জন্য ভুল ধরতাম, এক একজনের এক এক রকম ছিল। আপনাদের আরেকটা ভুল হইতেছে গ্রুপ স্টাডি করেন সব ইঞ্জিনিয়াররা একসাথে, সব ডাক্তার একসাথে, ঠিক আছে, সব হইতেছে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পোলাবান একসাথে। যারা পলিটিক্যাল সায়েন্সের পোলাবান তারা ম্যাথ একটু কম পড়বে স্বাভাবিক, বাংলাদেশ আন্তর্জাতিক খুব ভালো পারে, তারা ম্যাথ একটু কম পারে, সায়েন্স একটু কম পারে, তাই না? So আপনার গ্রুপে কি লাগবে? একজন ইঞ্জিনিয়ার লাগবে, একজন ইঞ্জিনিয়ারের কি লাগবে? একজন পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের বা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের মানুষ লাগবে, তাই না? So আপনাদের গ্রুপগুলো যেন এরকম হয়, ঠিক আছে? যদি এরকম গ্রুপ না বানাতে পারেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন, ওকে? সো যাই হোক, আপনি খেয়াল করেন শুধুমাত্র এই ইংরেজিতে 35 থেকে 40 মার্কের ডিফারেন্স ক্রিয়েট করা সম্ভব, এবং এইটা অন্য কোনো পরীক্ষা দিয়ে আপনি কভারই করতে পারবেন না। এবং এইটাই আপনি যদি জেনারেল ক্যাডার পেতে চান, যেমন এই ভাই কিন্তু 40-তে হচ্ছে আপনার নন ক্যাডারের সুপারিশ শব্দ ছিল, বর্তমানে জব করতেছেন নন ক্যাডারে। তো সেখান থেকে নবম গ্রেডে একটা নন ক্যাডারে জয়েন করেছেন উনি। তো ওখান থেকে চিন্তা করেন এই যে হইতেছে আপনার 35 মার্কের ডিফারেন্স, এটা কোনোভাবেই সে কভার করতে পারে নাই। সে অনেক ভালো পরীক্ষা দিয়েও ওই 5, 7, 10 হচ্ছে আপনার কভার করা সম্ভব হয়েছে তার পক্ষে। আমি বুঝতে পারছি ইংরেজি কতটা ইম্পর্টেন্ট। জেনারেল ক্যাডার পেতে হলে ইংরেজিতে যদি আপনি কম পান, আপনি মোটামুটি আশা ছেড়ে দিতে পারেন আর কি, ঠিক আছে? এবং হচ্ছে আপনারা বিশেষ করবেন কিনা জানি না, ইংরেজি এক্সামের পরে এক্সাম হল ফাঁকা হয়ে যায়। যারা একাধিকবার দিয়েছেন পরীক্ষা তারা এই জিনিসটা জানেন, যারা প্রথম এক্সাম দেবেন তারা হয়তো কথাটা মানাটা বুঝতে পারেন নাই। ইংরেজি এক্সামটা সাধারণত একসময় প্রথম পরীক্ষা হতো বা দ্বিতীয় পরীক্ষা হতো, এবং দেখা যেত কি ইংরেজি পরীক্ষাটা দেওয়ার পরে হলের 30% পোলাপান পরের দিন পরীক্ষা দিতে আসে নাই, কারণ ইংরেজি এতটাই খারাপ দিচ্ছে এবং তারা এক্সপিরিয়েন্স ছিল, তারা জানে ইংরেজি পরীক্ষা যদি ভালো হয় না তার প্রত্যাশিত ক্যাডারটা আসতেছে না। সো তারা আর আসতোই না পরীক্ষা দিতে, কারণ খুবই পেইন 21 ঘন্টা ধরে পরীক্ষা দেওয়া, ঠিক আছে? সো ইংরেজি যারা খারাপ করবেন ভাইয়া, তারা আসলে আই ডোন্ট নো, টেকনিক্যাল বা অন্যান্য ক্যাডারগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 450-তেও হয়, আমি আমি অ্যাকচুয়ালি ওইটা নিয়ে বলতে পারলাম না, বাট জেনারেল ক্যাডার পেতে হলে ইংরেজির কোনো বিকল্প নাই, ঠিক আছে? যেমন হতেছে আমাদের এই ভাই কিন্তু 43-তে অ্যাডমিনে এসেছে, সে অবশ্যই ইংরেজিতে 120, 115 এই লেভেলের একটা মার্কে অন্তত নিয়ে এসেছে, এবং অন্যান্য সাবজেক্টটা তার আগে থেকেই ভালো ছিল। সো এই ব্যাকআপটা দেওয়ার কারণে, বা হয়তো আপনার 130-ও চলে যেতে পারে, এই ব্যাকআপটা হয়ে যাওয়ার কারণে কি হইলো, আপনার একটা ভালো মার্ক চলে আসলো। এবং খেয়াল করেন আপনার ক্যাডার আসে কিসে? ক্যাডার আসে কিন্তু হইতেছে হচ্ছে আপনার 550+ মার্কে, ঠিক আছে? তাহলে আপনি এখানে বলতে পারেন ভাই অ্যাডমিনিস্ট্রেশনও 54তম হয়েছে, অবশ্যই ভাইবা ভালো দিছে, মাত্র 553 মার্ক নিয়ে, আর আপনি বলতেছেন 550-এর নিচে ক্যাডার আসে না। এখানে একটা সিম্পল একটা বিষয় আছে, সেটা হইতেছে আপনি খেয়াল করবেন মেন্টাল এবিলিটিতে সবারই কেন জানি 12 থেকে 13 মার্ক কম আসছে। 40-এ যার সাথে আপনি কথা বলবেন, যে অনেকেই বলবে যে আমার 15 মার্ক কম আসছে বা 20 মার্ক কম আসছে, ঠিক আছে, যে 27, 28। আপনার এখানে 15 বা 20 মার্ক অ্যাড করে নিতে হবে, কারণ পরীক্ষার হলে যে কোশ্চেনটা দিয়েছিল সেটা যদি আপনি মিলান, অ্যাকচুয়ালি হয়তো সবাই হচ্ছে আপনার মানে আমাদের গতানুগতিক কোচিং এর পরীক্ষায় এই প্রশ্ন সবাই দেখা যাবে কি 45, 46 পাচ্ছে বা 40 অন্তত পাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি দেখবেন যে গণহারে 25, 26, গণহারে 25, 26। তো সেই কারণে আপনি এই মার্কটার সাথে অন্তত হচ্ছে আমি এখানে 20 মার্ক যদি যোগ করি, আপনার 20 মার্ক না 15 মার্ক যোগ করলাম, 545 পেয়ে তার ক্যাডার আসে নাই, মানে অ্যাকচুয়াল আমাদের যেটা আমরা বুঝাইতে চাচ্ছি। আর এখানে আপনার দেখেন এখানে কিন্তু আর 15 বা 17 মার্ক যদি আপনি যোগ করেন, এখানে কিন্তু 570, হুইচ ইজ ক্রুশাল, ফর সিকিউরিং এ জেনারেল ক্যাডার, ঠিক আছে? 570, 550-এর উপরে অবশ্যই যেতে হবে। 570, 80 এর নিচে মার্ক পেলে অ্যাডমিন পুলিশ পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। এর নিচে পেলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের ভাইবা বা খুব ভালো একটা ভাইবাতে একটা পারফরমেন্স দিলে আপনার পক্ষে সম্ভব। কিন্তু আপনার মোটামুটি দেখা যায় কি 680, 690, 670 ভাইবা সহ এই মার্কে দেখা যাচ্ছে কি আপনার এইসব ক্যাডার আসতে পারে, টপের দিকে ক্যাডারগুলো আসতে পারে। তো সেই কারণে আপনার যদি রিটেনে হচ্ছে আপনি 570 তুলে রাখেন, আপনার একটা অ্যাভারেজ ভাইবা 110 যদি আসে, মোটামুটি আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? তো এই জিনিসটা হচ্ছে সবাই আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেটা বলতেছিলাম ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ, জেনারেল ক্যাডার এগুলো বলে ফেলছি। আর গতানুগতিক যদি আপনি লেখেন অ্যাভারেজ, আপনি দেখবেন কিছু কিছু খাতা দেখবেন 67 পাইছে, আছে কিন্তু নম্বরপত্র এগুলা। তো যারা হচ্ছে মোটামুটি নাম্বার পাইছে, নাম্বারপত্র কারা দেয়? যারা খুবই ভালো ক্যাডার পাইছে তারা কিন্তু খুব একটা নাম্বারপত্র দেয় না, ওই খুব ভালো ক্যাডার ভিতরে একদম টপের যারা নাম্বার খুবই ভালো পাইছে তারা একটু শেয়ার করে, যারা নন ক্যাডার পাইছে তারা সবচেয়ে বেশি শেয়ার করে যে অল্পের জন্য ক্যাডার পাইলাম না। এটাই কিন্তু হচ্ছে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি।
ঠিক আছে। আর ম্যাক্সিমাম অনেকেই আছে যে ক্যাডার পায়নি, তারা একদমই শেয়ার করে না, ইভেন হচ্ছে তারা হয়তো অ্যাপ্লাইও করেনি। সো যারা ক্যাডার পায়নি তাদের সংখ্যাটাই কিন্তু ম্যাক্সিমাম। আপনি যাদের খাতা দেখতেছেন তারা কিন্তু টপ 4,000 মানুষ আপনি ধরতে পারেন, 4,000 থেকে 5,000 মানুষ টপ। 20,000 আগে তো পরীক্ষা নিত, 20,000-এর ভিতর 4 থেকে 5,000 টপ মানুষের নাম্বার শিট আপনি দেখতেছেন। কিন্তু আরো যে হইতেছে আপনার 15,000 মানুষ এইখানে, তারা কত পাইছে? তারা হয়তো ইংরেজি পরীক্ষা দিয়ে আর আসেই নাই, বা ইংরেজি পরীক্ষায় তারা হইতেছে 70-80 এই লেভেলের একটা মার্ক পাইছে, তাদের ক্যাডার আসে নাই। ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা খুবই ভালোভাবে খেয়াল রাখবো এবং গতানুগতিক লেখা থেকে বের হয়ে আসবো। ঠিক আছে। আপনাদের হাতে ধরে ধরে 200 মার্কের ফরম্যাট এবং এভরিথিং একটু জানি আপনার খাতাটা হাতে নিয়ে ডিফারেন্ট মনে হয়, একটু জানি আপনার খাতাটা একটু পড়ে। ঠিক আছে। এই লেভেলে যদি আপনি না যেতে পারেন একটু টাফ হয়ে যাবে আপনার পক্ষে হচ্ছে জেনারেল ক্যাডার পাওয়া। আর এই তো ভোকাবুলারি দুর্বল হলেও সমস্যা, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়েও হচ্ছে আপনার কাজ করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং আপনি চিন্তা করেন, আপনার 45-এর যে রিটেন এক্সাম, সেখানে আমার কাছে মনে হয়েছে আগে হইতেছে ফ্রি হ্যান্ড রাইটিং লাগতো মোটামুটি আপনার মোটামুটি 900-র ভিতর আমার কাছে মনে হয়েছে 70 থেকে 80 মার্ক হইতেছে আমার একদমই হয়তো কমন পড়ে নাই, বা হচ্ছে আমার আসার কথা না এমন জিনিস আসছে, নিজের মতো করে লিখে আসা লাগছে, এরকম 70 থেকে 80 মার্কের ভিতর লিমিটেড ছিল, এভরিথিং ইনক্লুডেড। আপনার বাংলাদেশ, আন্তর্জাতিক, ইংরেজি, বাংলা এভরিথিং ইনক্লুডেড। ঠিক আছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে 46-এ এই আনপ্রেডিক্টেবল জিনিস যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ছাড়া লেখা যাবে না, সেটা প্রায় 200 মার্কসের কাছাকাছি চলে আসছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে হয়তো। সো এখানে কিন্তু এখন অনেক বেশি হইতেছে, একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ভালো, যারা যে কোনো বিষয় নিয়ে পাতার পর পাতা লিখতে পারে, তারা খুব ভালো করবে এখন থেকে। হ্যাঁ। আর যারা হইতেছে পাতার পর পাতা লিখতে পারে না, তাদের কনসেপ্টে ঝামেলা আছে, বা হচ্ছে তাদের ইংরেজি রাইটিং এ ঝামেলা আছে যাদের, তাদের কিন্তু খুবই খুবই পেইন হয়ে যাবে এই 46 বিসিএসটা যদি 45-এর মতো হয়। ঠিক আছে। আর ভোকাবুলারি ভাই খুব স্ট্রং একটা ভোকাবুলারি লাগবে, যেহেতু ভোকাবুলারি থেকে একসময় 30 মার্কের কোশ্চেন আসতো, এখন হয়তো নাও আসতে পারে, স্টিল হচ্ছে আপনি দেখবেন যে অন্তত 10 বা 15 মার্কের ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন রিটেনে আসে। এছাড়া হচ্ছে আপনি যদি ভোকাবুলারি বিল্ড আপ করেন, এটা আপনাকে কাজে দিবে কোন জায়গায়? আপনাকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ কাজে দিবে। আপনি যখন হচ্ছে প্যাসেজ প্যারাফ্রেজিং করবেন, আপনি একটা জিনিসের 4টা সিনোনিম, যেমন হচ্ছে গ্রুসাম ইফেক্ট ওখানে বলছে, গ্রুসামের জায়গায় আপনি হচ্ছে অন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে। মেলাইন ইফেক্ট ইউজ করতে পারবেন। এই যে হচ্ছে আপনি সিনোনিমটা জানেন, তাই না? নিজের মতো করে প্যারাফ্রেজ করতে হলে ভোকাবুলারির কোনো বিকল্প নাই, এবং আপনি যদি ভোকাবুলারির রেঞ্জ আপনি না দেখাইতে পারেন, আপনি কিন্তু খুব ভালো একটা মার্ক পাবেন না, আপনি একটা অ্যাভারেজ মার্কই পাবেন। ভোকাবুলারি রেঞ্জ যারা হইতেছে একটু ভালোভাবে শুরু করে, আপনার রচনার শুরু হইতে পারে, বা ট্রান্সলেশন হইতে পারে, বা প্যাসেজ হইতে পারে, শুরুর দিকে একটু হচ্ছে স্ট্যান্ডার্ড ভোকাবুলারি ইউজ করা, মানে কি এই ছেলেটা জানে, একটা ইমপ্রেশন নিয়ে খাতা দেখা শুরু হবে এবং একটা ভালো মার্ক পাবেন আপনারা। সো ভোকাবুলারি নিয়ে অবশ্যই কাজ করতে হবে, যতদিন সময় পান অবশ্যই ভোকাবুলারি। আমাদের 50 দিনের একটা প্ল্যানই আছে, আমাদের প্রত্যেকটা কোর্সে সবার আগে ঢুকায় আমার 50 দিনের প্ল্যান করে। প্রতিদিন এই 20টা করে হচ্ছে ভোকাবুলারি শিখবো 50 দিন, চোখের পলকে দেখবেন যে হচ্ছে আপনার 1000 ভোকাবুলারি মুখস্থ। ঠিক আছে। ফাইনালি হইতেছে ইংরেজি দিয়ে ভালো করতে কি প্রয়োজন? প্রথমত আপনার প্রয়োজন স্পষ্ট এবং দ্রুত হাতের লেখা। খেয়াল করেন, আমি কিন্তু সুন্দর বলি নাই, স্পষ্ট এবং দ্রুত। এবং দ্রুত যদি আপনি লিখতে না পারেন, আপনার প্রচুর 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 লিখতে হবে। যদি না লেখেন কোনো লাভ নেই। ঠিক আছে। আপনি ওই যে 5 পেজ রচনা লেখা দিয়ে আসবেন 50 মার্কে, ইম্পসিবল এগুলো নিয়ে ক্যাডার পাওয়া। ঠিক আছে। সো স্পষ্ট এবং দ্রুত হাতের লেখা লিখতে হবে। এবং স্পষ্ট হইতে হবে কেন বলতেছি, কারণ অনেকের হাতের লেখা অনেক ফাস্ট, ফাস্ট। সো এগুলো দিয়ে কোনো কাজ নাই ভাই, আপনার অবশ্যই মানে খুব সুন্দরভাবে এইরকম ভাবে লিখতে হবে। ঠিক আছে। অনেকেই হইতেছে এইভাবে লেখেন, জোড়া ভাবে লেখেন। তো এই জোড়া ভাবে লেখার অভ্যাসগুলো, মানে আরো অনেকগুলো ট্রিক্স আছে যে, না অনেকেই আছে না যে আপনার হচ্ছে রিসোর্স লিমিটেড, আপনার ক্যাপাবিলিটি লিমিটেড। তো তাদেরও কিন্তু উপায় আছে, এমন না যে উপায়ই নাই, সবারই উপায় আছে কিভাবে কি লিখতে হয়, এগুলো অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, এরপর হতেছে আপনার যে কোনো বিষয় নিয়ে লিখতে পারা দরকার, যেটা বললাম যে ফ্রি হ্যান্ড রাইটিং। পেপার পড়ার অভ্যাস না থাকলে আপনার হবে না। খালি পেপার না, আপনি খেয়াল করেন, খালি পেপার বলতেছি না আমি, পেপারের সাথে বিদেশি ম্যাগাজিন পড়তে হবে। ঠিক আছে। এখন বিদেশি ম্যাগাজিন আপনি কই পাবেন? এগুলো সাধারণত পেইড হয়। হ্যাঁ। তো আমার আমার কিছু হচ্ছে পেইড কিছু জায়গায় এক্সেস ছিল, সেই জায়গা থেকে আমি কালেক্ট করে করে নিজে পড়তাম, আরো 2-4 জনকে দিতাম, মানে আমাদের গ্রুপটাতে দিতাম আর কি। ঠিক আছে। ভালো ভোকাবুলারি জানতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এবং অন্যান্য গ্রামাটিক্যাল দক্ষতা থাকতে হবে টপ নচ। আপনার হচ্ছে এখানে ওখানে 30 মার্ক গ্রামাটিক্যালেও থাকতে পারে, অথবা হচ্ছে আপনার যে রিটেন পরীক্ষাটা দেবেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং, মানে কি বলে, পার্ট বি, যেটা পার্ট বি তে কিন্তু আপনি গ্রামাটিক্যাল যদি মিস্টেক করেন, প্রত্যেকটা গ্রামাটিক্যাল মিস্টেকের জন্য যদি 1 নাম্বার করে কাটে, তো দিন শেষে নাম্বারই থাকবে না, তাই না? এরপর হচ্ছে আমার ভাবানুবাদের দক্ষতা, আবার হচ্ছে স্পেলিং মিস্টেক্স এর জন্য কত কাটে, তিনটাতে মনে হয় 1 নাম্বার কাটে, এরকম কিছু নিয়ম আছে। ঠিক আছে। সো ভাবানুবাদের দক্ষতা থাকতে হবে, যেটা বললাম 65 মার্ক আপনার ট্রান্সলেশন। আপনি ট্রান্সলেশনের সিস্টেম না বুঝেন তাহলে হচ্ছে জীবনে ভাই 65-তে আপনি এভারেজ 30 পাবেন একটা। ঠিক আছে। কিন্তু 65-তে কিন্তু 52-53 পাওয়া সম্ভব ইজিলি। ঠিক আছে। 55 পর্যন্ত পাওয়া সম্ভব। আচ্ছা, এরপর হচ্ছে প্রত্যেকটা
প্রশ্ন লেখার ফরম্যাট আয়ত্ত করতে হবে, এবং আপনার সবচেয়ে 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 যেটা জরুরি, নিয়মিত মেন্টরশিপ পাইতে হবে। আপনার কোনো ক্যাডার সুপারিশপ্রাপ্ত ভাই বা পরিচিত কেউ থাকলে অবশ্যই তাকে হইতেছে নক করবেন, তাকে দেখাবেন তার নিজের লেখা এই সেই, অবশ্যই তার হেল্প নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি এরকম না থাকে সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন কোচিং আছে, সেখানে দেখতে পারেন। আমাদেরও হচ্ছে প্রোগ্রাম আছে একটা, ইনশাল্লাহ। এখানে আমাদের টার্গেট কি, এই টার্গেট 600 বললাম না? এখানে তো হচ্ছে আমি সব নিয়ে আলোচনা করতে পারবো না, টাইম লিমিটের একটা জিনিস থাকে। আমরা কিন্তু ওইটাতে কিন্তু একদম 100 100 600 মার্কের জন্য যা লাগে, যতটুকু লাগে, কোন জায়গায় সমস্যা আছে, এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে হচ্ছে পয়েন্ট আউট করে দেবো। এবং হচ্ছে আপনাদের চ্যাট গ্রুপে যে কোনো বিষয় নিয়ে আপনারা কোশ্চেন করতে পারতেছেন, লাইক একটা ম্যাথ বুঝেন না, একটা সায়েন্সের এই তথ্যটা এরকম কেন হইলো, ব্যাখ্যাটা এরকম কেন হইলো, বা ভাইয়া এইটা হচ্ছে বুঝি নাই, তখন আপনারা কি বলবো যে ভাইয়া আপনি তো এই বইটা মানে এই প্রশ্নটা এই বই থেকে পড়ছেন, এই বই ছাড়াও তো অন্য একটা বই থেকে এই প্রশ্নটা ভালোভাবে পড়া যায়। তো এই জিনিসগুলো প্রোভাইড করা, ঠিক আছে? এবং হচ্ছে মানে এই যাবতীয় সব বিষয়ের জন্য মানে সোজা কথা, আপনার যদি মনে হয় যে 3-4 মাসে হচ্ছে আমার পক্ষে একটু পেইন হয়ে যায় নিজে নিজে প্রিপারেশন নেওয়া, প্রথম যদি বিসিএস হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র হচ্ছে আপনি কোনো একটা কোচিং সেন্টারে দ্বারস্থ হবেন, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, সো ইংরেজির কিছু মডেল খাতা, এটা হচ্ছে আজকে আমি দেখাবো কিনা, লাইক মোটামুটি আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি ছোটভাবে। যেমন মনে করেন যে আপনার প্যাসেজগুলোর সাইজ ম্যাটার্স, হ্যাঁ, প্যাসেজে কিন্তু সাইজ ম্যাটার। আপনি 1 লাইন 2 লাইনে লিখলে হবে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে হইতেছে হচ্ছে আপনার প্যাসেজ লিখতে হবে অবশ্যই। এবং প্যাসেজ হইতেছে, আমরা এই জিনিসটা শিখাই প্যাসেজে সবসময় হইতেছে, আমরা এরকম পয়েন্ট করে লেখা শিখাই, যে টিচার বুঝবে যে সে 3টা বিষয় নিয়ে আলোচনা করছে, তার ক্ষেত্রে পয়েন্ট আউট করাও ইয়া হবে। আপনি যদি একদম হচ্ছে গদবাদ হইতেছে একটা এরকম এতটুকু একটা আনসার লিখে দেন এবং হইতেছে এক প্যাসেজের ভিতর, তো সেক্ষেত্রে হচ্ছে টিচারের ক্ষেত্রে এক্সাক্ট আনসারটা ফাইন্ড আউট করা পেইন হয়, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখাই। এরপর এটা হচ্ছে আমাদের ব্যাচের ফাইনাল মডেল টেস্টের একটা খাতা আর কি। এরপরে মনে করেন যে প্যাসেজ গেল, প্যাসেজের পরে হইতেছে আমার এইটা অবশ্যই হচ্ছে বক্স আকারে লিখতে হবে। অনেকে জিজ্ঞেস করেন বক্স আকারে লেখা লাগে কিনা, অবশ্যই বক্স আকারে লিখতে হবে। এখানে হচ্ছে আপনার মিনিং চাইছে, মিনিং এর ক্ষেত্রে আপনারা অনেকে এভাবে হচ্ছে মিনিং দেন, তো সেক্ষেত্রে হচ্ছে টিচারের কি করতে হয়, টিচারের আবার প্রশ্নটা একটু কষ্ট করে দেখে সেটার মিনিংটা জেনে আপনার নাম্বারিং করতেছে, একটু কষ্ট হয়ে যায় টিচারের জন্য, বা একটু বিরক্ত হতে পারেন। তো একটু বিরক্ত হইলেই আপনি কোনো না কোনো দিক দিয়ে 3 4 5 মার্ক চলে যেতে পারে, রিস্ক নেওয়া যাবে না। আপনি দুইটাই হচ্ছে এখানে দেবেন যে এই জিনিসটা, এটার মিনিং হতেছে এইটা, রাইট? তো এইভাবে হচ্ছে আপনি দিলেন, দেওয়ার পরে হচ্ছে হলো আপনার এরপরে মনে করেন যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টোনিম খুব সম্ভবত, সরি সিনোনিম আসছিল, রোল কন্ট্রিবিউশন। যদি সিনোনিম যে এখানে আছে, আপনি হচ্ছে যে সিনোনিমটা এখানে লিখবেন, পরবর্তী লাইনে আপনি গিয়ে সেন্টেন্সটা লিখবেন। আপনি কিন্তু একসাথে হচ্ছে টানা এই জিনিসগুলো, অনেকে আছেন যে এইভাবে লিখে দেন ABCD, আপনার বুঝে যায় না কোন জায়গায় শেষ হয়েছে কোন জায়গায় বি শুরু হয়েছে, এইভাবে না, একটু স্পষ্ট দেখেন। খাতার কোনো সমস্যা নাই, আপনি 700 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন, যত মন চায় খাতা নেবেন, ঠিক আছে? কিন্তু এভাবে যত আপনার স্পষ্ট হয়, খাতাটা যেন একদম স্পষ্ট হয়, একটা থেকে আরেকটা প্রশ্নের মানে ডিস্টেন্স যেন থাকে, টিচার যেন ইজিলি খাতা কাটতে পারে, এটা আপনাকে মেক শিওর করতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো 5 6 এ আমরা দিয়েছি। 7 এ হচ্ছে আপনার এসেছে একটা কি বলে, 7 হইতেছে হচ্ছে আপনার একটা প্যাসেজের সামারি এসেছে, এবং দেখবেন যে হচ্ছে আপনার 1 পেজের থেকে একটু কম জায়গা নিয়ে হচ্ছে আমরা এখানে সামারিটা হয়েছে। আচ্ছা, এরপর হইতেছে হচ্ছে আমাদের কি আসছে, লেটার টু এডিটর। লেটার টু এডিটর সব সময় হচ্ছে আপনার এই জায়গা থেকে শুরু করতে হয়, সব সময় এই জায়গা থেকে শুরু করতে হয়। হ্যাঁ, হাতের বাম পাশের যে পৃষ্ঠা থাকে এটা সবসময় শুরু করবেন, এবং প্রথম পেজের 90% জায়গা জুড়ে, প্রথম পেজের 90% জায়গা জুড়ে আপনি কি করবেন, এই ফরওয়ার্ডিংটা লিখবেন। লেটার টু এডিটরের সাথে অবশ্যই ফরওয়ার্ডিং দিতে হয়, ঠিক আছে? সো এবং ফরওয়ার্ডিং এর ফরম্যাটটা হচ্ছে আপনারা দেখতে পারেন, ফরওয়ার্ডিং ফরম্যাট হচ্ছে এইটা না, আমাদের হইতেছে একটা প্রোভাইড করা হয়েছিল একদম লাস্টের দিকে, ওইটা হচ্ছে ফলো করলে একদম বেস্ট হবে, ঠিক আছে? একদম সুন্দরভাবে আর একটু বড়। সো ওইটা হচ্ছে আপনার দরকার, অনেকের আমরা বলি যে মুখস্থ করে নেন, ঠিক আছে? সো ওইটা মুখস্থ করে দিয়ে দিলেও একদম হচ্ছে খুব সুন্দর একটা ফরওয়ার্ডিং হয়ে যায়। সো এরপর হইতেছে হচ্ছে আপনি শুরু করবেন কোন জায়গা থেকে, এই পেজের হইতেছে 90% বললাম কি, এইরকম হচ্ছে ইয়া যাবে। এইখান থেকে মনে করেন যে আমাদের এইখানে হতেছে আমার কি বলবো, এই টাইটেলটা যাবে হচ্ছে এই পেজের টাইটেল যাওয়ার পরে এখানে 1 লাইন বা 2 লাইন হতেছে আপনি লিখবেন, লেখার পরে পরবর্তী পেজ পুরাটা, এবং থার্ড পেজের আপনার মোটামুটি মানে থার্ড পেজের মাঝামাঝি গিয়ে, অর্থাৎ অ্যাটলিস্ট হচ্ছে 2.5 পেজ যেতে হয় টোটাল সব মিলে, 2.5 পেজ গিয়ে আপনি এই নিচে গিয়ে একটা এরকম একটা বক্স দিবেন। অবশ্যই বক্স দেওয়া ম্যান্ডেটরি, খেয়াল করেন, আপনাকে বলছে লেটার টু এডিটর। সো এডিটরের কাছে যেতে হলে অবশ্যই আপনাকে ডাকে পাঠাইতে হবে, তাই না? আপনাকে তো ইমেল করতে পারবেন না, যদি প্রশ্ন আসে ইমেল, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কি লিখতে হবে, ইমেল হইলে উপরে লিখতে হবে টু, এখানে লিখতে হবে সিসি, তাই না? ইমেলের যেটা হচ্ছে ফরম্যাট, এখানে লিখতে হবে সাবজেক্ট, যদি ইমেল লিখতে বলে এই এক্সট্রা কিছু জিনিস আসবে। আর যদি বলে যে হচ্ছে আপনার লেটার টু এডিটর সরাসরি ইয়া করতেছে, অবশ্যই আপনার ডাকে যাবে, তাই না? আপনার তো উড়ে উড়ে যাবে না, তাই না? মানে কবুতরের পাখায় বেঁধে দিলেন, ওরকম তো হবে না। তো অবশ্যই আপনার এখানে একটা স্টাম্প দিতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আপনার এই যে রচনা।
সো রচনা হচ্ছে আমরা আসলে তার খাতা, এখানে সে খাতা বাছাইছে, আমরা আমরা সাজেস্ট করি পার্ট বি, উপরে লিখতে হবে পার্ট বি। ঠিক আছে, পার্ট বি লেখার পরে আপনার হচ্ছে সেকেন্ড, মানে আলাদা একটা পেজ থেকে একদম শুরু থেকে পার্ট বিটা শুরু করা। আনসার টু দ্য কোশ্চেন নং হতেছে আপনার 10, এটা হতেছে আপনার ইয়া লিখছে আর কি, কি বলে, ট্রান্সলেশন লিখছে। ঠিক আছে, ট্রান্সলেশন যতটুকু আসে ততটুকুই, নাকি সরি, ট্রান্সলেশন লিখছে, হ্যাঁ ট্রান্সলেশনে লিখছে। তো এই যে দেখেন ট্রান্সলেশনের সাইজ দেখেন, ট্রান্সলেশন কিন্তু বিশাল আসে। আপনি মনে করেন না যে ছোট্ট একটা ট্রান্সলেশন আসবে মনে হয় 25 মার্ক, এমনি এমনি পাবেন না। এই ট্রান্সলেশন লিখতে গিয়ে দেখবেন যে 1.5 পেজ হয়ে গেছে একটা ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমার ফাইনালি এরকম একটা রচনা লিখতে হবে। সো রচনার ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো দিব। ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে কনফ্লিক্টিং, যেমন আমি পার্সোনালি ইন্ট্রোডাকশন ওয়ার্ডটা ইউজ করি না, আমার কাছে খ্যাত লাগে। আমি হচ্ছে সরাসরি হইতেছে আমি এটাই ইন্ট্রোডাকশন, এবং আমার হচ্ছে পরবর্তী প্যারার একটা নাম থাকে। ঠিক আছে, লাইক হইতেছে প্রুফ অফ ক্লাইমেট চেঞ্জ, এইখান থেকে এই প্যারাটার একটা নাম থাকবে আমার। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমি কিছু জিনিস মেনটেন করি। আমি ইন্ট্রোডাকশন কখনোই 1 পেজ জুড়ে লিখি না, ইন্ট্রোডাকশন আমি সবসময় পেজের 50%-এর কমে শেষ করে দিই। আমার দ্বিতীয় যেই প্যারাটা, সেটা এইখান থেকে দ্বিতীয় প্যারাটার একটা টাইটেল থাকবে, একটা হেডিং থাকবে। এইভাবে হচ্ছে আমি দ্বিতীয় প্যারা শুরু করি। ঠিক আছে, সো এইরকম করে হচ্ছে আমার প্যারাগুলো হচ্ছে আলাদা আলাদা থাকে। এবং ফাইনালি হইতেছে হচ্ছে আমার এরকম হচ্ছে ডাটা চার্ট কোটেশন টাইপের জিনিসপাতি আমি দেওয়ার চেষ্টা করি। আর ফাইনালি হইতেছে হচ্ছে আমাদের এই কি বলে, আমাদের হইতেছে একটা কনক্লুশনে যাইতে হবে। কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই কোনো একটা সমস্যা বা কোনো একটা সম্ভাবনা নিয়ে আপনাকে লিখতে হয়েছে, সেটাতে আপনার অবশ্যই কমেন্ট থাকতে হবে যে কি কি জায়গাতে উন্নতি করা যায় বা কি কি জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের অবশ্যই আগে একটু হচ্ছে এখানে কমেন্ট হইতেছে হচ্ছে আমাদের ইয়া করতে হবে, যে এই যে ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হবে, রিভার এক্সটিংশন ইয়া করতে হবে। তো এই আর কি, এরপরে হচ্ছে আমি ফাইনালি কনক্লুশন যাবো। কনক্লুশনও কিন্তু হাফ পেজের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, তো এই যে হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিসগুলো টুকটাক যদি আপনারা ফলো করতে পারেন, আমি মনে করি যে ইংরেজিতে একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইলো। অনেক বড় ভিডিও হয়ে গেল, যেহেতু হচ্ছে 400 মার্কের পরীক্ষা, সরি 200 মার্কের পরীক্ষা, 4 ঘন্টার। সো অবভিয়াসলি এখানে হচ্ছে 1 ঘন্টার নিচে আমার পক্ষে ব্যাখ্যা করা একটু সম্ভব হয় নাই। সো ফুললি হচ্ছে যে আপনারা আহ, অবশ্যই হতেছে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন। আরো ডিটেলে আসবো আমি, প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেলে আসার আলোচনা ইচ্ছা আছে। আর হচ্ছে আমাদের কোর্স যেহেতু চলমান আছে, আপনারা চাইলে এই কোর্সের বিপরে হচ্ছে আপনারা নক করতে পারেন। ঠিক আছে, এবং আমাদের কোর্স কিন্তু মানে অ্যাকচুয়ালি কোর্স না, আমাদের সবকিছুই হচ্ছে 7-8 জন আমরা আছি, সবাই হচ্ছে মোটামুটি ক্যাডার সুপারিশপ্রাপ্ত। আমাদেরই সবকিছু করতে হয়, আমাদের ওরকম হেল্পিং হ্যান্ড নাই, খাতা কাটা থেকে শুরু করে এভরিথিং যেহেতু আমরাই করতেছি। হোপফুলি একটা ভালো ব্যাকআপ হচ্ছে আমরা দিতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।